আচ্ছা, কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। তো আগের দিন আমরা দেখেছি কি যে ধাতু অর্থ এবং আখ্যাতার্থ শব্দবোধে নৈয়ায়িকদের মতে ধাতুর অর্থ কেমন হয় আর আখ্যাতের অর্থ কেমন হয়। অবভিয়াসলি আখ্যাতের অর্থ যখনই আমরা পড়বো, এখন ধাতুর অর্থ সব সব বাচ্চেই আমরা জানি। বাচ্য তিন প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। সমস্ত বাচ্চেই কিন্তু ধাতু অর্থ সমান, আখ্যাতের অর্থটা চেঞ্জ হয়, তাই না? আখ্যাত কাকে বলছে, আখ্যাত যে প্রত্যয়টা সে অ্যাকচুয়ালি কাকে বলছে সেই অনুসারেই তো কি হয়, বাচ্যও হয়। যখন আখ্যাত কর্তাকে বা কৃতিকে বলে তখনই কর্তৃবাচ্য। কর্মবাচ্য যখন হবে তখন অন্য কাউকে সে বলবে, ঠিক আছে? তো ওই অন্যান্য বাচ্যগুলোতে কিন্তু আখ্যাতের অর্থটা চেঞ্জ হয়, ঠিক আছে? কর্তৃবাচ্যে আমরা দেখেছি আগের দিন কি কর্তৃবাচ্যে জায়গাতে সমান সমস্ত বাচ্চেই ব্যাপার। আর কর্তৃবাচ্যে আখ্যাতের অর্থ হয় কি কৃতি। কৃতি কোথা থেকে পেয়েছি আমরা? কর্তৃত্ব থেকে। দেখুন, কর্তৃবাচ্য মানে যেখানে আখ্যাতের দ্বারা বাচ্যকে হয় কর্তৃ, নৈয়ায়িকরা কি বলে? কর্তৃত্ব বলবে না, কর্তৃত্ব বলবে। কারণ এনারা বলেন এগুলো সব ভাবপ্রধান নির্দেশ। কর্তৃত্ব, কর্তৃত্ব মানে কিন্তু কি কৃতি, কর্তৃত্ব মানে হলো কৃতি। তাই কর্তৃবাচ্যে ভাব আখ্যাত প্রত্যয়ের অর্থ হচ্ছে কৃতি। ব্যাস, এটা দেখেছি। আর আমরা দেখেছি যে ধাতুর অর্থ হলো ব্যাপার, ধাতুর অর্থ হলো ব্যাপার। সেই ধাতু অর্থ আর আখ্যাত প্রত্যয়ের অর্থের যে অন্যয়, আখ্যাত প্রত্যয়ের অর্থ যদি কৃতি হয় তাহলে অন্যয় হবে অনুকূলত্ব। ব্যাস, এইটুকু দেখেছিলাম। এইবার আমরা কিছু উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে, মানে নিজেদেরকে প্র্যাকটিস করার জন্য। এখন সেই উদাহরণ গুলো ধরেই আমরা আজকের আলাদা যে পড়াটাকে শুরু করব। আমরা কি বলেছি? আখ্যাত প্রত্যয়ের শক্তিলভ্য অর্থ হচ্ছে কৃতি। কোথায়? কর্তৃবাচ্যে। আমরা কর্তৃবাচ্যে আরো উদাহরণ দেখি যে সব জায়গায় কি কৃতি হবে। দেখুন, এমন একটা উদাহরণ আমরা বের করেছি যে কি এই ভাষা পরিচ্ছেদে আছে এই উদাহরণ। রথো গচ্ছতি, রথো গচ্ছতি। বলুন তো আপনারা, এই বাক্যটা যে আছে এটা কোন বাচ্যে আছে? এই বাক্যটা কোন বাচ্যে আছে? কর্তৃবাচ্য, কর্মবাচ্য নাকি ভববাচ্য? কর্তৃবাচ্যে আছে। এইবার তাহলে আমাদের নিয়ম অনুসারে আমরা শব্দবোধের যে নিয়ম বের করেছিলাম তাতে করে কেমন শব্দবোধ করব আমরা? প্রথমে কি করব আমরা? এটার পদগুলোকে ভেঙে নেব। রথ সু গচ্ছতি সমান গম যুক্ত তি। দেখুন, এবার এখান থেকে কি বের করতে হবে? অর্থ বের করতে হবে। রথ শব্দের অর্থ কি? রথ শব্দের অর্থ রথ। সুয়ের অর্থ একত্বকে আপনি ধরতে পারেন, অথবা একসাথে রথ এবং সুয়ের একসাথে অর্থ করতে পারেন। আমরা ধরলাম একত্ব, ঠিক আছে? গম ধাতুর অর্থ কি হবে? গমন, গমন ব্যাপার। তি এর অর্থ কি? কর্তৃবাচ্যে আখ্যাত প্রত্যয়ের অর্থ কি হয়? শক্তিলভ্য অর্থ কি? কৃতি। অনেকবার বলা হয়েছে কৃতি, কৃতি, ঠিক আছে? তো কৃতি লিখলাম আমরা, কৃতি। এইবার দেখুন, এই একত্বের অন্যয় কোথায় হবে? এখানে যে একত্ব আছে তার অন্যয় হবে রথে। কোন সম্বন্ধ হবে? আশ্রয়ত্ব সম্বন্ধ হবে। এই গমনের অন্যয় কোথায় হবে? কৃতিতে। কৃতিতে। কোন সম্বন্ধে অন্যয় হবে? জনকত্ব, অনুকূলত্ব। জনকত্ব বা অনুকূলত্ব, অনুকূলত্ব বা জনকত্ব। এই কৃতির অন্যয় কোথায় হবে? রথে। এই কৃতির অন্যয় হবে রথে। কি সম্বন্ধে? আশ্রয়ত্ব সম্বন্ধে, আশ্রয়ত্ব। এইবার একটা কথা ভাবুন আপনারা, কৃতি মানে কি বলা হয়েছিল? কৃতি মানে কি? আত্মনিষ্ঠ গুণবিশেষ। আত্মনিষ্ঠ গুণবিশেষ। তার মানে কৃতি কোথায় থাকে? কৃতি আশ্রয়ত্ব সম্বন্ধে কোথায় থাকে? আত্মাতে, তাই তো? চৈতন্যতে থাকে বা চৈতন্য যুক্ত যে পদার্থ তাতে থাকে, আত্মাতে থাকে। রথ চেতন কি অচেতন? অচেতন। অচেতন। তাতে কৃতি থাকতে পারবে?
না, তাতে কৃতি কি থাকতে পারবে? পারবে না, না। তাহলে কৃতির আশ্রয় রথ কিভাবে হবে? তাহলে এখানে কি হচ্ছে, দেখুন সমস্যাটা কি দাঁড়ালো। তি এর অর্থ আমরা জানি কি, কর্তৃবাচ্যে তি বা আখ্যাত প্রত্যয় যে হয় তার অর্থ হয় কৃতি। এখানে রথের অর্থ রথ, কিন্তু সেই কৃতির সাথে রথের আশ্রয়ত্ব সম্বন্ধে যে অন্যয়, সেটা কি হলো এখানে? বাধিত হলো। তার মানে কি, মুখ্যার্থের যে সম্বন্ধ, মুখ্যার্থের যে অন্যয়, সেটা এখানে বাধিত হলো। মুখ্যার্থের অন্যয় বাধিত হলে কি করতে হয়? হ্যাঁ, লক্ষণার দ্বারা অন্য অর্থ নিয়ে আসতে হয়, লক্ষ্যার্থকে নিয়ে আসতে হয়। মুখ্যার্থ বাধিত হলে লক্ষণাবৃত্তির আশ্রয় করতে হয়। তো সেই লক্ষণাবৃত্তির আশ্রয় করে আমরা এখানে কি কি করব না, আশ্রয়ত্বে লক্ষণা করব। এই তীর অর্থ হবে আশ্রয়ত্ব, এই তীর অর্থ হবে আশ্রয়ত্ব। এখানে আমরা কি করলাম, লক্ষণা করলাম। এবার দেখুন, এই আশ্রয়ত্ব তার সাথে রথের অন্যয় কেমন ভাবে হবে, আশ্রয়ত্বের সাথে রথের অন্যয় কেমন ভাবে হবে, বা গমনের এর অর্থ যদি আমরা আশ্রয়ত্ব করি, তাহলে দেখুন এই গমন থেকে আমরা কোথায় আসব, এই আশ্রয়ত্বে আসব, তারপর আশ্রয়ত্ব থেকে এই রথের দিকে যাব, এই তো অন্যয় হবে। কিন্তু অন্যয়টা কি সম্বন্ধে হবে, সেই সম্বন্ধটাকে বের করতে গেলে আমাকে একটু দেখতে হবে। দেখুন কিরকম দেখতে হবে, যে রথ আর গমন, গমন ও ব্যাপার, রথ আর গমন ও ব্যাপার, এদের দুজনের মধ্যে কি সম্বন্ধ হতে পারে? দেখুন, গমন ও ব্যাপারটা রথে থাকে, গমনানুকূল কৃতি না থাকলেও গমন ও ব্যাপার তো রথে থাকতে পারে। ব্যাপার বা ক্রিয়া সে চেতনেও থাকে অচেতনেও থাকে, কোনো অসুবিধে নেই। গমনানুকূল কৃতি রথে থাকতে পারবে না, কিন্তু গমন রথে থাকে। তার মানে রথের দিক থেকে গমনটা কি, আশ্রয়। গমন হচ্ছে কি আশ্রয়, সরি আশ্রয় বলছি, গমন হচ্ছে কি আশ্রিত, আশ্রিত। আর রথ হলো কি আশ্রয়, গমনের আশ্রয়। এবার ভাবুন, হ্যাঁ, রথ হলো আশ্রয়। এইবার যে আশ্রয়, তাতে কি ধর্ম থাকে? আমরা বলেছি যে কার্য, তাতে কার্যতা থাকে, যে কারণ তাতে কারণতা থাকে। তাহলে যে আশ্রয় হয় তাতে কি ধর্ম থাকবে? আশ্রয়ত্ব। থাকবে, রথের মধ্যে আশ্রয়ত্ব থাকবে। আর যে যে আশ্রিত, তার মধ্যে কোন ধর্ম থাকে? আশ্রিতত্ব। আশ্রিতত্ব। ঠিক আছে, আচ্ছা, আশ্রয়ত্ব আর এটা আশ্রিতত্ব। রথে আশ্রয়ত্ব থাকে, মানে এই আশ্রয়ত্বের আশ্রয় হলো রথ, আশ্রয়ত্বের আশ্রয় হলো রথ। গমনে আশ্রিতত্ব থাকে, তার মানে আশ্রিতত্বের আশ্রয় হলো কি গমন। বুঝে যাচ্ছে তো? এবার দেখুন, হ্যাঁ, এই যে আশ্রয়ত্ব, আশ্রিতত্ব, এগুলো সব আগন্তুক ধর্ম, তাই তো? রথে আশ্রয়ত্ব কেন এলো, কার দিক থেকে এলো? গমনের দিক থেকে এলো। গমনের মধ্যে আশ্রিতত্ব কেন এলো বা কার দিক থেকে এলো? রথের দিক থেকে এলো। আমরা জানি যে আগন্তুক যে ধর্মগুলো, সেই ধর্মগুলোর মধ্যে পরস্পর নিরূপ্য নিরূপক ভাব সম্বন্ধ থাকে। মানে এই আশ্রয়ত্বের থেকে আশ্রিতত্বের দিকে আমরা যাই, আমরা নিরূপকত্ব লিখতে পারবো বা নিরূপিতত্ব লিখতে পারবো, নিরূপিতত্বও লিখতে পারবো, অথবা নিরূপকত্বও লিখতে পারবো। আবার সেই একই রকম ভাবে এই আশ্রিতত্ব থেকে আশ্রয়ত্বের দিকে গেলে সম্বন্ধটা আমরা নিরূপকত্ব লিখতে পারবো, নিরূপিতত্বও লিখতে পারবো, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, কিন্তু যদি আমরা এই গমনের থেকে আশ্রয়ত্বের দিকে আসি, গমনের থেকে যদি আশ্রয়ত্বের দিকে আসি, তাহলে নিরূপকত্ব বা নিরূপিতত্ব উভয়ই লিখতে পারবো এমনটা কিন্তু নয়, একটাই লিখতে পারবো। সেটা কি? এটা নব্বই ভাষা প্রদীপের ক্লাসে বারবার পড়া হয়েছে এই জিনিসটা, নিরূপিতত্ব। হ্যাঁ, নিরূপিতত্বই লিখতে পারবো। কি কারণ, কেন? কারণ ধর্ম এবং ধর্মীর মধ্যে যখন সম্বন্ধ হয়, ধর্মী সবসময় নিরূপক হয়, ধর্ম কিন্তু সবসময় নিরূপিত হয়। আশ্রয়ত্বের দিক থেকে গমন কিন্তু ধর্ম, গমন ধর্মী নয়, তাই গমন এখানে নিরূপক হবে, আশ্রয়ত্ব নিরূপিত হবে। তাহলে গমন থেকে আশ্রয়ত্বের দিকে যখন আসবো, তখন সম্বন্ধটাকে আমরা লিখবো কি, নিরূপিতত্ব।
নিরূপিতত্ব। তাহলে গমন ও নিরূপিত হলো আশ্রয়ত্ব, আর সেই আশ্রয়ত্বের আশ্রয় হলো রথ। তাহলে এখানে আশ্রয়ত্বের থেকে রথের দিকে যখন যাব তখন কি সম্বন্ধ করব? আশ্রয়ত্বের থেকে রথের দিকে যখন যাব তখন আমরা সম্বন্ধটা কি করব? দেখুন ওই হ্যাঁ, আবার আশ্রয়ত্বই করবো। ওই আশ্রয়ত্বের আশ্রয় হলো তো রথ, আশ্রয়ত্ব। ঠিক আছে, তার মানে সহজ কথা, গমনের আশ্রয় হলো রথ। এই কথাটাকে আমরা এভাবেও লিখতে পারি, গমন ও নিরূপিত আশ্রয়ত্ব আশ্রয় রথ। গমনের আশ্রয় বা গমন ব্যাপারের আশ্রয় হলো রথ। এই কথাটাকে আমরা এভাবেও লিখতে পারি, গমন ও নিরূপিত আশ্রয়ত্ব আশ্রয় রথ। ঠিক আছে, এবার এইবার এখানে আসুন, দেখুন এই যে জিনিসটা তৈরি করা হলো, এখানে কারো কোনো কনফিউশন আছে বা কেন হলো বুঝতে পারলেন না, এরকম কেউ আছেন? ঠিক আছে, এবারে এইটা এইখানে পুট করুন। দেখুন আমরা তি এর অর্থ কি করেছি? আশ্রয়ত্ব। গমের অর্থ গমন, আর এখানে রথ। তাহলে গমন থেকে যখন আশ্রয়ত্বের দিকে আমরা যাব, তখন অন্বয়টা কি কি সম্বন্ধে অন্বয় হবে? সম্বন্ধটা কি লিখবো আমরা এখানে? নিরূপিতত্ব। নিরূপিতত্ব, নিরূপিত, ঠিক। আর এই আশ্রয়ত্ব থেকে যখন রথের দিকে যাব কি সম্বন্ধ হবে? আশ্রয়ত্ব। আশ্রয়ত্ব, আশ্রয়ত্ব। তাহলে এইবার টোটাল শব্দবোধ রথ গচ্ছতি, এইটার যে আলটিমেট শব্দবোধটা হয় সেটা আমরা কি লিখবো বলুন তো? কি লিখবো? গমন ও নিরূপিত। এটা বীরেশ্বর ভৌমিক বাবু, আপনি যিনি আছেন আপনি বলুন তো, বীরেশ্বর ভৌমিক, বীরেশ্বর বাবু আপনি যিনি আছেন আপনি বলুন এইটার তাহলে শব্দবোধটা আমরা কি লিখবো? একটু তাড়াতাড়ি রেসপন্স করবেন। প্রিয়াঙ্কা? হ্যাঁ, গমন ও নিরূপিত কৃত্যাশ্রয় আস্তে আস্তে, গমন নিরূপিত কৃত্যাশ্রয় কৃত্যাশ্রয় হবে। কৃতিকে তো আমরা নেগেট করে দিলাম, ও তাই না? সরি, আশ্রয় কৃতি অর্থ তো ধরতে আশ্রয় পারবো না। আশ্রয়ত্ব। আশ্রয় আশ্রয়ত্ব হবে। পদার্থটা কি আছে এখানে? পদার্থটা কি আছে? আশ্রয়ত্ব। তাহলে পদার্থটাকে তো অ্যাজ ইট ইজ লিখতে হবে, সম্বন্ধগুলো আশ্রয় থেকে তুয়াগুলোকে তুলতে হয়, তাই না? তাহলে গমন হ্যাঁ, নিরূপিত, তারপর আশ্রয়ত্ব আশ্রয় হ্যাঁ, আশ্রয়ত্ব আশ্রয় রথঃ। রথ, ঠিক। গমন নিরূপিত আশ্রয়ত্ব আশ্রয় রথ, মানে সহজ কথা, গমন গমনের আশ্রয় হলো রথ। রথ গচ্ছতি, এখানে গমনের আশ্রয় হলো রথ। তাহলে আমরা এতক্ষণ ধরে যে বাক্যগুলোর শব্দবোধ করছিলাম কর্তৃবাচ্যে, তার সাথে এই বাক্যের শব্দবোধের পার্থক্য কি হলো? কি হলো? এখানে আমরা আখ্যাত প্রত্যয়ের কর্তৃবাচ্যে আখ্যাত প্রত্যয়ের সক্রিয় যে অর্থ, কর্তৃবাচ্যে আখ্যাত প্রত্যয়ের সক্রিয়ার্থ কি? কৃতি। কৃতি। কর্তৃবাচ্যে আখ্যাত প্রত্যয়ের সক্রিয়ার্থ হলো কৃতি, কিন্তু সেই সক্রিয়ার্থকে আমরা এখানে ধরতে পারবো না। কেন ধরতে পারবো না? কারণ সেই সক্রিয়ার্থের অন্বয় কিন্তু রথে হবে না আশ্রয়ত্ব সম্বন্ধে। কারণ রথ কখনো কৃতির আশ্রয় হতে পারে না, যেহেতু রথ অচেতন। তাই এখানে আখ্যাত প্রত্যয়ের লক্ষ্যীয় অর্থকে ধরতে হবে, সক্রিয়ার্থকে না ধরে লক্ষ্যীয় অর্থকে ধরতে হবে। ঠিক আছে, তো লক্ষ্যীয় অর্থকে আমরা এখানে পাবো আশ্রয়ত্ব। সে আশ্রয়ত্ব, এগুলো নিরূঢ় লক্ষণা বলে, নিরূঢ় লক্ষণা। নিরূঢ় লক্ষণা মানে, দেখুন নিরূঢ় লক্ষণা বলতে যেগুলো প্রচলিত হয়ে গেছে, যে লক্ষণাগুলো অনেক দিন আগে থেকেই, কখন প্রচলিত হয়েছে কারো জানা নেই, কিন্তু হয়ে গেছে, নিরূঢ় লক্ষণাটা অনেকটা ওই সক্রিয়ার্থের মতো হয়ে যায়। তো এগুলো নিরূঢ় লক্ষণা। ঠিক আছে, তো গমন নিরূপিত আশ্রয়ত্ব আশ্রয় হলো, যেখানে অন্যয় হয়ে যাবে, কৃতির অন্যয় হয়ে যাবে, সেখানে কিন্তু কৃতি অর্থই হবে, অন্য কোনো অর্থ হবে না। লক্ষ্যার্থকে আমরা কখন ধরবো? যখন সক্রিয়ার্থের বাধা উপস্থিত হবে, সক্রিয়ার্থ যখন অন্বিত হতে পারবে না, তখনই একমাত্র লক্ষ্যার্থ আসবে, তার আগে কিন্তু লক্ষ্যার্থ আসবে না। এই রথ গচ্ছতির জায়গায় যদি রামহ গচ্ছতি থাকতো,
তাহলে আখ্যাত প্রত্যয়ের অর্থ কি হতো? কৃতি কৃতি। আর সেই কৃতি কিন্তু রামেতে অন্বিত হতে পারতো, কারণ রাম তো চেতন পদার্থ, তাই তো? ঠিক। আচ্ছা, আমরা বলেছিলাম, আমরা শেষে রথকে কেন রাখলাম? এই বাক্যের যে শব্দবোধ করলাম সেখানে একদম শেষে আমরা রথকে রেখেছি। কেন রেখেছি? খুব একদম প্রাইমারি পড়াটা, কেন রেখেছি রথকে শেষে? পদের দ্বারা হ্যাঁ, উপস্থাপিত। কারণ ওটা প্রথমান্ত পদের দ্বারা উপস্থাপিত। আমরা জানি নৈয়ায়িকদের মতে শব্দবোধে প্রধান বিশেষ্য কে হয়? প্রথমান্ত পদের দ্বারা উপস্থাপ্য পদার্থ। ঠিক আছে, তো প্রধান বিশেষ্য যে হয় তাকে আমরা অন্তে রাখি, তো রথ এখানে প্রধান বিশেষ্য। আচ্ছা, বৈয়াকরণদের মতে শব্দবোধে প্রধান বিশেষ্য কে হয়? বলা হয়েছে কে হয় বৈয়াকরণদের মতে শব্দবোধে প্রধান বিশেষ্য? ব্যাপার। হ্যাঁ, ধাতু অর্থ ব্যাপার, ধাতু অর্থ ব্যাপার তারা শব্দবোধে প্রধান বিশেষ্য হয় বৈয়াকরণদের মতে। রিয়া মন্ডল আপনি যিনি আছেন, আপনি বলুন তো, মীমাংসক মতে শব্দবোধে প্রধান বিশেষ্য কে হয়? মীমাংসকদের মতে শব্দবোধে প্রধান বিশেষ্য কে হয়? মনে পড়ছে না? মনে পড়ছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বলুন, কেউ একজন বলুন, কেউ মীমাংসক বলে শব্দবোধে প্রধান বিশেষ্য কে হয়? ভাবনা। ভাবনা কোন পদের দ্বারা উপস্থাপিত হয়? ভাবনা কার দ্বারা উপস্থাপিত হয় শব্দবোধে? আখ্যাত প্রত্যয়ের। আখ্যাত প্রত্যয়ের দ্বারা। আখ্যাত প্রত্যয়ের দ্বারা মনে পড়ছে না নাকি কারো? এগুলো তো একদম খুব আস্তে আস্তেই বলা হয়েছে। ভাবনা আখ্যাত প্রত্যয়ের দ্বারা উপস্থাপিত হয়। এই ভাবনা বলতে আর কিছু না, কৃতি। এখানে ভাবনা বলতে মীমাংসকরা তো দুই ধরনের ভাবনার কথা বলেন। কি কি দুই ধরনের ভাবনা? শাব্দিক ভাবনা আর আর্থিক শাব্দিক ভাবনা আর আর্থি ভাবনা। এইখানে যে ভাবনার কথা বলা হচ্ছে সেটা আর্থি ভাবনা। সেই আর্থি ভাবনা কিন্তু কৃতি ভিন্ন আর কিছু নয়, তারা আলাদা করে নাম দিয়েছেন, কিন্তু তাদের মতে ওটাই কিন্তু শব্দবোধের প্রধান বিশেষ্য হয়। ঠিক আছে, তাই শেষে ভাবনাকে রাখতে হবে। এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আরেকটা বাক্য এরকম আপনাদের একটা বাক্য দেওয়া ছিল, ধ্বংস বা নশ্যতি দিয়ে এরকম কোন একটা বাক্য ছিল কি? দূরবাণী নশ্যতি। দূরবাণী। আচ্ছা, ঠিক আছে, দূরবাণী দূরবাণী নশ্যতি। এই বাক্যটা কোন বাচ্চে আছে? কর্তৃ বাচ্চে আছে। আচ্ছা, এটার শব্দবোধ আমরা করি। দূরবাণী এই পদটাকে ভাঙলে কি পাবো? নশ্যতি এটাকে ভাঙলে কি পাবো? নশ যুক্ত তি। দূরবাণী থেকে দূরবাণী রূপ পদার্থ উপস্থাপিত হবে। সুয়ের অর্থ একত্ব ধরতে পারি আমরা, একত্ব। হ্যাঁ, নশ ধাতুর অর্থ কি? নাশ ও ব্যাপার। ঠিক আছে, বা নাশ। নাশ মানে কি? ধ্বংস হয়ে যাওয়া। হ্যাঁ, নাশ মানে ধ্বংস হওয়া, ধ্বংস। প্রধ্বংসা ভাব। ন্যায়সম্মত অভাব হলো 4 প্রকার, তার মধ্যে নশ এর দ্বারা প্রধ্বংসা ভাবকে বোঝানো হয়। এর অর্থ কি হবে? আমরা কি জানি আখ্যাত প্রত্যয়ের অর্থ কি? কর্তৃবাচ্যে কৃতি আখ্যাত প্রত্যয়ের অর্থ হচ্ছে কৃতি। এইবার দেখুন, দূরবাণ একত্বের অন্যয় কোথায় হবে? দূরবাণীতে কি সম্বন্ধ? আচ্ছা, নাশ থেকে যখন কৃতির দিকে আমরা যাব, কোন সম্বন্ধ? নাশ হলো ব্যাপার, কৃতি হলো কৃতি মানে প্রযত্ন, তো সম্বন্ধ কি হবে? জনকত্ব অনুকূলত্ব, একই জিনিস, জনকত্ব বা অনুকূলত্ব। কৃতি থেকে আমরা কোন দিকে আসছি? দূরবাণীতে। কি সম্বন্ধ হবে? কি সম্বন্ধ হওয়ার কথা? আশ্রয়ত্ব। হ্যাঁ, এবারে দেখুন আগেরটার মতোই একদম। এখানে আশ্রয়ত্ব হবে না। কেন হবে না? কারণ কৃতির আশ্রয় তো দূরবাণী নয়, তাই না? এখন যে নাশ যে হচ্ছে
অ্যাকচুয়ালি ওই নাশের প্রতি কৃতি কার, যে নাশ করছে, কোনো একজন চেতন ব্যক্তি যদি নাশ করায় ওটা, সেই কৃতি তার মধ্যে থাকবে। এখন নাশানুকূল কৃতি সেটা দূরবাণীর মধ্যে নেই, দূরবাণী তো নিজেই নষ্ট হয়ে যাচ্ছে। নাশ ব্যাপারটা তার মধ্যে আছে, কিন্তু নাশানুকূল কৃতি তো নেই। ঠিক আছে, কৃতি নেই। অ্যাকচুয়ালি এই যে দূরবাণী, সে তো নষ্ট হচ্ছে, তাই না? সে নষ্ট হচ্ছে মানে ধ্বংস হচ্ছে, মানে এটা অভাব, এটা একটা অভাব। এই অভাবের প্রতিযোগীকে কার ধ্বংস হচ্ছে? দূরবাণী। 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 যার ধ্বংস হয়, ধ্বংসাভাবের প্রতিযোগী কে হয়? সে হয়। ঘটের ধ্বংস হলে ওই ধ্বংসাভাবের ক্ষেত্রে প্রতিযোগী কে হবে? ঘট। 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 ঘটের ধ্বংস হলে ওই ধ্বংসের প্রতিযোগী হবে পট। তেমনি এই ক্ষেত্রে এইখানে এই যে নাশ, এই নাশের প্রতিযোগী কে হবে? দূরবাণী। এই জন্য এই টি এর অর্থ এখানে আমরা কৃতি করব না। কৃতি তো করলে বাধিত হচ্ছে, অন্যায় বাধিত হচ্ছে, তাই কৃতি করব না। যে এইটাকে না মুছে দিচ্ছি, এই জায়গাটাকে, তো কৃতি করব না। কি করব? প্রতিযোগিত্বম। প্রতিযোগিত্বম কোন বৃত্তির দ্বারা পাবো এই অর্থটা? লক্ষণা। লক্ষণা বৃত্তির দ্বারা। শক্তিলভ্য যে অর্থ, শক্তি অর্থ, সেটা অন্বিত হতে পারছে না, তাই এখানে লক্ষ্যীয় অর্থ আনতে হবে। এখানে প্রতিযোগিত্ব রূপ অর্থ করা হলো, প্রতিযোগিত্ব। এইবার আমাদের নাশ থেকে প্রতিযোগিত্বের দিকে আসব, আর প্রতিযোগিত্ব থেকে দূরবাণীর দিকে যাব। কি সম্বন্ধ হবে বলুন তো? নাশ থেকে যখন প্রতিযোগিত্বের দিকে আসব, তখন কি সম্বন্ধ হবে? এটাও ভাষা প্রদীপের ক্লাসে পড়া হয়েছে। কিরকম? নিরূপিতত্ব। আচ্ছা, আমরা একটু দেখে নিই আগে ব্যাপারটা কিরকম। দেখুন, ঘটের নাশ হচ্ছে, ঠিক আছে? ঘটের নাশ, তাহলে ঘট আর নাশ বলতে কি? নাশ মানে ধ্বংস, ধ্বংস বা অভাব, এটা তো একটা অভাব। এই অভাবের প্রতিযোগী কে? এই অভাবের প্রতিযোগী কে? ঘট। যে যে প্রতিযোগী হয় তার মধ্যে কোন ধর্ম থাকে? প্রতিযোগিতা। প্রতিযোগিতা আর প্রতিযোগিত্ব একই কথা, তাই তো? প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার নিরূপক কে হয়? এই প্রতিযোগিতার নিরূপক কে হয়? মনে পড়ছে না কারো? আরে অভাব নিরূপক হয় তো। কেন? কেন অভাব নিরূপক হয়? আমরা কি বলেছি? নিরূপক মানে কি? যে কন্ট্রোল করে, যে কন্ট্রোল করে। ঘটের মধ্যে প্রতিযোগিতা আছে, এটুকু আমরা জানলাম, যে ঘট হচ্ছে প্রতিযোগী। এখন প্রতিযোগিতা তো অনেক দিক থেকে হতে পারে, তাই না? সাদৃশ্যের দিক থেকে প্রতিযোগিতা হতে পারে, সম্বন্ধের দিক থেকে প্রতিযোগিতা হতে পারে, আবার অভাবের দিক থেকেও প্রতিযোগিতা হতে পারে। তাই যখন আমরা বললাম যে ঘটের মধ্যে প্রতিযোগিতা আছে, তখন কিন্তু আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার নয় যে কার দিক থেকে প্রতিযোগিতা বা কিদৃশ প্রতিযোগিতা, সেটা ক্লিয়ার নয়। ওই সে হাতির গল্পটা, যে কোন দিকে যাবে সেটা ক্লিয়ার নয়, বা সেটা এখনো কন্ট্রোল হয়নি। মাহুত তার হাতে থাকা লাঠিটা দিয়ে হাতির গতিপথটাকে কন্ট্রোল করে দিল। তেমনি যেই আমরা বললাম যে ঘটোধ্বংস, তার মানে বোঝা গেল যে ঘটের মধ্যে যে প্রতিযোগিতা আছে সেটা সাদৃশ্য বা সম্বন্ধের দিক থেকে নয়, সেটা কার দিক থেকে? ধ্বংসের দিক থেকে, ধ্বংস বা অভাবের দিক থেকে। তার মানে এই প্রতিযোগিতাকে নিরূপিত, কন্ট্রোল করলো কে? এই নাশ। তাই এই নাশ বা এই ধ্বংস এই প্রতিযোগিতার কি হয়ে যাবে? নিরূপক হয়ে যাবে। তার মানে আমরা প্রতিযোগিতার থেকে নাশের দিকে গেলে সম্বন্ধ হবে কি? সম্বন্ধ হবে প্রতিযোগিতার থেকে নাশের দিকে যদি যাই, নিরূপকত্ব। নিরূপকত্ব। আর নাশ থেকে প্রতিযোগিতার দিকে এলে নিরূপিতত্বম। ঠিক, নিরূপিতত্বম। আচ্ছা, এই প্রতিযোগিতা এই ঘটে আছে, এই প্রতিযোগিতা এই ঘটে আছে, তাহলে প্রতিযোগিতা থেকে ঘটের দিকে যদি আমরা যাই, সম্বন্ধ কি হবে? আশ্রয়ত্ব। আশ্রয়ত্ব সম্বন্ধ, ঠিক, আশ্রয়ত্ব। এইবার দেখুন, তাহলে এখানে চলে এলাম, পেয়ে গেলাম। দেখুন, নাশের থেকে আমরা প্রতিযোগিতার দিকে যাচ্ছি, কি সম্বন্ধ হবে? নিরূপিতত্ব। ঠিক, নিরূপিতত্বম। এই প্রতিযোগিতার থেকে দূরবাণীর দিকে যাচ্ছি, তাহলে কি সম্বন্ধ হবে? আশ্রয়ত্বম। আশ্রয়ত্বম, ঠিক। এই ডলি সরকার
আপনি বলুন তো, ডলি সরকার, আপনি যিনি আছেন, ডলি ম্যাডাম, এই হ্যাঁ স্যার। এখানে শব্দবোধটা কি হবে? শব্দবোধের পুরো আকারটা কেমন হবে? নাশ নাশ নিরূপিত হ্যাঁ। প্রতিযোগিতাশ্রয় হুম। দূরবাণী। ঠিক। নাশ নিরূপিত প্রতিযোগিত্বাশ্রয় দূরবাণী। ঠিক আছে। এখন প্রতিযোগিত্ব যেহেতু দূরবাণী স্ত্রীলিঙ্গে আছে, তো আশ্রয় শব্দের স্ত্রীলিঙ্গ করা যেতে পারে। আশ্রয়া হয় নাকি? আশ্রয় শব্দের স্ত্রীলিঙ্গ করলে হতে পারে, আশ্রয়া হতে পারে। স্যার আমরা অথবা এখানে ছড়াটা কি এখানে দেবো না শব্দবোধে? বলুন আবার। বলছি স্যার একত্বাশ্রয় এটা কি শব্দবোধে দেবো না? হ্যাঁ, ওই তো, নাশ নিরূপিত প্রতিযোগিত্ব আশ্রয় দূরবাণী, এরকম। আমি বলতে চাইলাম যে দূরবাণী যখন যেটা, সেটা স্ত্রীলিঙ্গে আছে, তো তাই এখানে আশ্রয় যেটা আছে সেটাকে পুংলিঙ্গে না রেখে স্ত্রীলিঙ্গ করা যেতে পারে, অথবা পুংলিঙ্গ রাখলেও কিন্তু কোনো ক্ষতি নেই। না স্যার ওটা বলছি না। দূরবাণী কে ভাঙলাম আমরা, সু এলো, সু এর ও অর্থ আচ্ছা, একত্ব, একত্ব, হ্যাঁ। এটা তো আগেই বলে দেওয়া হয়েছে যে এই যে একত্ব আশ্রয় হয়, সেটা তো আমরা যখন অন্যায় করছি আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এইটাকে অনেকে দেয় না। কারণ কি, এটা একত্বটা কিন্তু সুয়ের প্রধান অর্থ নয়। আমরা দেখুন, এই যে এই এর যে প্রতিযোগিত্ব অর্থ করেছি, এর কিন্তু অপ্রধান আরো অর্থ আছে, সেগুলোকে আমরা লিখিনি। এমনি এটা না লিখলেও চলতো, কিন্তু যেহেতু লিখেছি, একত্ব আশ্রয় করে দিতে পারেন। তাহলে নাশ নিরূপিত প্রতিযোগিত্ব আশ্রয় একত্ব আশ্রয় দূরবাণী। ঠিক আছে। স্যার, হ্যাঁ স্যার এখানে বলুন। দূরবাণীর আক্ষরিক অর্থটা কি রয়েছে? দূরবাণী মানে টেলিফোন। যেটা মানে ফোন, ল্যান্ড ফোন বা হ্যাঁ, টেলিফোন। হ্যাঁ, ঠিক আছে। ব্যাস, তাহলে আমরা এই যে লক্ষণাটা করলাম না। স্যার একটা প্রশ্ন আছে এখানে। বলুন বলুন বলুন। স্যার বলছি এর আগের যে বাক্যটা রাথা গাচ্ছাতি, সেখানে তি এর মানে আখ্যাত প্রত্যয়ের অর্থ লক্ষণার দ্বারা আশ্রয়ত্ব অর্থ পেলাম, আর এই বাক্যে পেলাম আখ্যাত প্রত্যয়ের অর্থ প্রতিযোগিত্ব। কিন্তু মানে এটা কিভাবে বুঝবো যে কোথায় লক্ষণার দ্বারা আশ্রয়ত্ব অর্থ আপনাকে ওই আসছে? প্রকরণ বুঝতে হবে, ওই প্রকরণ বুঝতে হবে। দেখুন, এই যে নাশ, আপনি যদি এখানে আশ্রয়ত্ব করেন, তাই না? এখানে ধরুন, সাপোজ এখানে আপনি আশ্রয়ত্ব করছেন অর্থ, তার মানে অর্থটা মানে সম্বন্ধটা কি দাঁড়াবে? যে নাশ নিরূপিত আশ্রয়ত্ব আশ্রয় দূরবাণী, তাই তো? নাশ নিরূপিত আশ্রয়ত্ব আশ্রয় দূরবাণী। তার সহজ কথা কি, যে নাশের আশ্রয় হয় দূরবাণী, তাই তো অর্থ দাঁড়িয়ে যাবে। হ্যাঁ। নাশের আশ্রয় হয় দূরবাণী। কিন্তু একটা কথা ভাবুন, প্রধ্বংসা ভাব কোথায় থাকে? প্রধ্বংসা ভাব কোথায় থাকে? কেউ বলতে পারবেন প্রধ্বংসা ভাব কোথায় থাকে? কারো জানেনি? এইটা মনে হয় যতদূর সম্ভব ভাষা প্রদীপের অভাবের চ্যাপ্টারে এগুলো বলা হয়েছিল। প্রাগভাব এবং প্রধ্বংসা ভাব, প্রাগভাব এবং প্রধ্বংসা ভাব, তারা কোথায় থাকে? প্রতিযোগীর সমবায়ী কারণে থাকে। প্রতিযোগীর সমবায়ী কারণ বৃত্তি, সমবায়ী কারণ বৃত্তি মানে প্রতিযোগীর সমবায়ী কারণে থাকে। ঠিক আছে। এখন যখন দূরবাণীর নাশ হচ্ছে, দূরবাণীর নাশ হচ্ছে, নাশ, এই নাশ মানে কি? প্রধ্বংসা ভাব। এ থাকবে কোথায়? এই নাশ বা প্রধ্বংসা ভাব কোথায় থাকবে? এর আশ্রয় কে হবে? দূরবাণী হবে কি এর আশ্রয়? হবে না। হবে না। কেন হবে না? কারণ দূরবাণী তো এটার প্রতিযোগী। তাহলে এর আশ্রয় কে হবে? এই নাশের আশ্রয় কে হবে? দূরবাণীর যে সমবায়ী কারণ, দূরবাণী এখানে এই নাশের হলো প্রতিযোগী, এই প্রতিযোগীর যে সমবায়ী কারণ, যেটা দিয়ে এই দূরবাণীটা তৈরি হয়েছে, তাতে থাকবে এই নাশটা। ঠিক আছে। তাহলে দূরবাণীর যে সমবায়ী কারণ, তাতে ওই নাশটা থাকবে। যেমন ঘট, যদি আমরা বলি ঘটনাশ বা ঘটোধ্বংস, এই নাশটা কোথায় থাকবে? ঘটে থাকবে না, ঘট তো প্রতিযোগী হয়ে গেল। ঘটের সমবায়ী কারণ যে কপাল, সেই কপাল ও বৃত্তি হবে। তো প্রাগভাব এবং প্রধ্বংসা ভাব, তারা কোথায় থাকে? প্রতিযোগীর সমবায়ী কারণে থাকে। ঠিক আছে, বোঝা গেল তো এটা? এইবার হ্যাঁ, যদি তাহলে এইখানে আমরা আশ্রয়ত্ব অর্থ করি,
তাহলে আলটিমেট আমাদের বোধটা কি হবে, যে নাশের আশ্রয় হলো দূরবাণী। কিন্তু তা তো নয়, দূরবাণী নশ্যতি, এই বাক্যের অর্থ তো এমন নয় যে নাশের আশ্রয় দূরবাণী। নাশের আশ্রয় দূরবাণী হতে পারেই না, দূরবাণীর সমবায়ী কারণটাই নাশের আশ্রয় হতে পারে। তাই এইখানে আশ্রয়ত্বে লক্ষণা করা যাবে না। তাই ওই লক্ষণাটা কোথায় করব, এটা ওই প্রকরণ দেখে বুঝতে হবে। ঠিক আছে, ওই প্রকরণ দেখে বুঝতে হবে। এখানে প্রতিযোগিত্বে লক্ষণা করতে হবে। এইগুলোকে বলা হয়েছে নিরূঢ় লক্ষণা। আপনারা ভাষা পরিচ্ছেদের শব্দখণ্ডে যদি দেখেন সেখানে এগুলো পাবেন, যে এগুলো হচ্ছে নিরূঢ় লক্ষণ। ঠিক আছে, আমরা কোন কোন জায়গায় লক্ষণা হয় সেইগুলোর একটু করে উদাহরণ দেখিয়ে দিচ্ছি। এবার থেকে যখনই আপনি এইরকম বাক্য পাবেন, ধ্বংসাভাব, যেখানে আপনার ধাতুর অর্থটা হচ্ছে ধ্বংসাভাব, সেখানে তীয়ের অর্থটাকে লক্ষ্যার্থ করবে, প্রতিযোগিত্ব করে দেবে। ঠিক আছে, দেখুন বোঝা গেল কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এইটা গেল। এইবারে আমরা স্যার, কিছু বললেন? হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, যেরকম প্রাগভাব প্রতিযোগী বলা হচ্ছে যে কার্যকে, সেরকম ভাবে কি প্রধ্বংসাভাবের আশ্রয় বলতে কারণকে বলা যায়? মানে যেহেতু সমবায়ী কারণ আপনি বললেন। হ্যাঁ, প্রধ্বংসাভাবের সমবায়ী কারণ। আচ্ছা, যেহেতু আরো দু প্রকার কারণ হচ্ছে, সেই জন্য তো সমবায়ী কারণ। আচ্ছা, ঠিক আছে, বলতে পারে। ঠিক আছে। আচ্ছা, এইখানে আরেকটাও প্রশ্ন আসে, যে ধরুন এটা তো প্রধ্বংসাভাব, ধ্বংস একবার হলো মানে কি? ধ্বংস সে সারা জীবন থাকে, ধ্বংসের তো আর ধ্বংস হয় না, তাই না? তারপর নাশ বা প্রধ্বংসাভাব একবার উৎপন্ন হলো মানে সে থেকে যাবে চিরকাল। সে কোথায় থাকবে? কপালে। কিন্তু কপাল তো চিরকাল থাকে না, তাই না? যে যে ঘটের এটা এই নামক ঘট, তার নাশ হলো, এই নাশের কিন্তু আর নাশ হয় না, প্রধ্বংসাভাবের আর ধ্বংস হয় না, তার মানে চিরকাল থেকে যাবে। কিন্তু এ কোথায় থাকবে বললাম আমরা? না, ঘটের সমবায়ী কারণ কপালে। কপালই তো সারা জীবন থাকবে না, কপাল তো কোনো না কোনো সময় নষ্ট হবে। তাহলে তখন এই প্রধ্বংসাভাবটা কোথায় থাকবে? না, যখন এই কপাল নষ্ট হয়ে যাবে তখন এই প্রধ্বংসাভাব কালে আশ্রিত হয়ে যায়। ঠিক আছে, তখন এই প্রধ্বংসাভাব কালে আশ্রিত হয়ে যায়। এইটুকু বলার জন্য। এরপরে এরপরে আপনাদের কাছে আরো এই রকম বাক্য ছিল। আচ্ছা, জানাতি দিয়ে কোনো বাক্য ছিল কি? যদি জানাতি দিয়ে কোনো বাক্য থাকে সে বাক্যটা আত্মা জানাতি। পিতা জানাতি, আত্মা জানাতি। হ্যাঁ, কি ছিল বাক্যটা? আত্মা জানাতি। আত্মা জানাতি, তাই তো? আত্মার জায়গায় রাম হলে কোনো অসুবিধা, আত্মার জায়গায় রাম হলে কোনো অসুবিধা। একটা সীতা জানাতিও ছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই কথাটা আমার ইকো হচ্ছে কেন? এটা তো হঠাৎ শুরু হলো। আপনাদের কাছে হচ্ছে না ইকো? মানে দুবার আর যাচ্ছে না সাউন্ডটা? হ্যাঁ স্যার, কেউ অন করে দুবার হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, রামঃ জানাতি, রামঃ জানাতি। এখন এটা শব্দবোধ করতে গেলে কি হবে? এটা কোন বাচ্চা আছে? কর্তৃবাচ্য আছে। তাহলে দেখুন, রাম যুক্ত সু, জানাতি কি হবে? জানাতিকে ভাঙলে কি পাবো আমরা? ধাতু, তার সাথে তি, জ্ঞা তার সাথে তি, সে একই রকম। রাম আর এই সুয়ের অর্থ একত্ব। জ্ঞা ধাতুর অর্থ কি? জ্ঞান। জ্ঞা ধাতুর অর্থ জ্ঞান রূপ যে ব্যাপার। তীয়ের অর্থ কি? তীয়ের অর্থ কি? কর্তৃবাচ্যে আমরা প্রথমে দেখবো, যেটা সক্রিয়ার্থ সেটা দিয়ে আগে দেখবো, যদি অসুবিধা হয় তখন আমরা লক্ষ্যার্থের দিকে যাবো। এখানে তীয়ের অর্থ কি হবে? ঠিক, কৃতি। এবার একটা জিনিস কিন্তু ফিক্সড, কি? যে ধাতু অর্থ ব্যাপার আর আখ্যাতের অর্থ যদি কৃতি হয়, তাহলে ওই ব্যাপার কিন্তু আখ্যাতের অর্থে যখন অন্বিত হবে তখন অনুকূলত্ব সম্বন্ধেই অন্বিত হবে বা জনকত্ব সম্বন্ধেই অন্বিত হবে, কারণ কৃতি ব্যাপারের জনক হয়, কৃতি ব্যাপারের জনক হয়। ঠিক আছে,
এবার এবার আমরা অন্বয় করি। একত্ব, একত্ব কোথায় যাবে? রামে যাবে। কোন সম্বন্ধ? আশ্রয় আশ্রয়ত্ব সম্বন্ধ। আচ্ছা, এই জ্ঞান কোথায় যাবে? কৃতিতে 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 যাবে। কোন সম্বন্ধে? অনুকূল অনুকূলত্ব জনক অনুকূলত্ব সম্বন্ধ বা জনকত্ব। এইবার ভাবুন, এটা কি ঠিক হলো? মানে নৈয়ায়িকরা যে কথা বলেছে, নৈয়ায়িকরা যেভাবে ভেবেছেন, তাতে কি এটা ঠিক হলো? নৈয়ায়িকের সেই বাক্যটা কি ছিল? জ্ঞানজন্যা ভবেদ ইচ্ছা। জ্ঞান থেকে ইচ্ছা জাত হয়। ইচ্ছাজন্যা কিম? ইচ্ছাজন্যা কিম? কৃতির ভবেদ। আর কৃতিজন্যা ভবেদ চেষ্টা। কৃতিজন্যা ভবেদ চেষ্টা। আচ্ছা, এইখানে এই চেষ্টা মানে জ্ঞানটাই চেষ্টা হয়ে গেছে বা ব্যাপার হয়ে গেছে। এবার দেখুন, জ্ঞানের দিক থেকে কৃতি কি হয়? জন্য হয় কি জনক হয়? নৈয়ায়িকদের যে সিদ্ধান্ত, তাতে জ্ঞানের দিক থেকে কৃতি জন্য কি জনক? জন্য। তাহলে আমরা এখানে যখন সম্বন্ধ করছি, তখন সম্বন্ধটা কি করেছি? জন্যত্বম করেছি নাকি জনকত্বম করেছি? জনকত্ব জনকত্বম। তাহলে তাদের সিদ্ধান্ত তো এখানে বাধিত হয়ে গেল, তাই না? সিদ্ধান্ত এখানে বাধিত হয়ে গেল। এটা এটা তাদের মানে এগুলোকে বলে অ্যাক্সিয়ম। এটা তাদের একদম ধরে নেওয়া সিদ্ধান্ত। জ্ঞান থেকে ইচ্ছা হবে, ইচ্ছা থেকে কৃতি হবে, এই ক্রম। এখানে আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে আমাদেরকে চেঞ্জ করতে গেলে এখানেই করতে হবে। মানে জ্ঞানানুকূল কৃতি, এইটা কিন্তু আমাদের হলো না ঠিক। এই সম্বন্ধটা তৈরি হতে হতে পারবে না। তাই জন্য এখানে এর কি করতে হবে? লক্ষণা করতে হবে। লক্ষণা করে আমরা অর্থ করব। আচ্ছা, এটা মুচ্ছি এখানে। লক্ষণা করে অর্থ করব আশ্রয়ত্ব। ঠিক আছে, আশ্রয়ত্বম, আশ্রয়ত্ব। এবার দেখুন, এবার যখন আর ওই জিনিসটা ভেঙে দেখাবো না। সম্বন্ধটা কি একবার দেখানো হয়ে গেছে অলরেডি। যদিও জ্ঞান থেকে আশ্রয়ত্বের দিকে যাব, আশ্রয়ত্ব থেকে রামের দিকে যাব। জ্ঞান থেকে আশ্রয়ত্বে যখন যাব, কোন সম্বন্ধ হবে? নিরূপিত নিরূপিত। ঠিক, নিরূপিত। আর আশ্রয়ত্ব থেকে রামে যখন যাব, আশ্রয় হ্যাঁ, আশ্রয়ত্ব সম্বন্ধ হবে। তাহলে টোটাল শব্দবোধের আকারটা কি দাঁড়াবে? টোটাল শব্দবোধের আকারটা কি দাঁড়াবে? জ্ঞান নিরূপিত আশ্রয়ত্ব রামঃ জ্ঞান নিরূপিত আশ্রয়ত্ব রামঃ আশ্রয়ত্বয়ঃ। জ্ঞান নিরূপিত আশ্রয়ত্বাশ্রয়ঃ রামঃ। জ্ঞান নিরূপিত আশ্রয়ত্বাশ্রয়ঃ রামঃ। তার মানে কি? রামে জ্ঞান আছে, বা রাম হলো জ্ঞানের আশ্রয়, এবং সেটা হতে পারে রাম তো জীবাত্মা, সে জ্ঞানের আশ্রয় হতে পারে। ঠিক আছে, ব্যাস। এইখান থেকে একটা সিদ্ধান্ত লিখুন। একটা সিদ্ধান্ত লিখুন, সেটা হচ্ছে সবিষয়ক পদার্থাভিধায়ী। লিখে দিচ্ছি, সবিষয়ক পদার্থাভিধায়ী ধাতু। সবিষয়ক পদার্থাভিধায়ী ধাতু তর কর্তৃবিহিত কর্তৃবিহিত আখ্যাতস্য আশ্রয়ত্বে লক্ষণা। আশ্রয়ত্বে লক্ষণা। ঠিক আছে, এটা হচ্ছে সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? না, সবিষয়ক পদার্থাভিধায়ী যে ধাতু, মানে যে ধাতুগুলো সবিষয়ক পদার্থকে উপস্থাপিত করে। দেখুন, জ্ঞা ধাতু যে পদার্থকে উপস্থাপিত করেছে, সেটা কি? জ্ঞা ধাতুর অর্থ কি? জানা। জানা, মানে জ্ঞান। জ্ঞান সবসময় সবিষয়ক হয়, তাই তো? জ্ঞান সবসময় সবিষয়ক হয়, জ্ঞানের কোনো না কোনো বিষয় থাকে। তাহলে জ্ঞা ধাতুটা কেমন ধাতু হলো? সবিষয়ক পদার্থাভিধায়ী ধাতু। মানে সবিষয়ক পদার্থকে অভিহিত করে যে ধাতু, সবিষয়ক পদার্থকে অভিহিত করে যে ধাতু, সে ধাতু হলো সবিষয়ক পদার্থাভিধায়ী ধাতু। সেই রকম ধাতুর উত্তর যে কর্তৃবিহিত আখ্যাত প্রত্যয়, মানে কর্তরি বিহিত হয়েছে যে আখ্যাত প্রত্যয়,
সেই আখ্যাত প্রত্যয়ের কিন্তু কৃতিরূপ অর্থ হবে না, বা স্বকীয় অর্থ আমরা ধরবো না, সবসময় লক্ষণা করতে হবে। কি লক্ষণা? কোথায় লক্ষণা করতে হবে? আশ্রয়ত্বে, আশ্রয়ত্বে লক্ষণা। ঠিক আছে, এখন সবিষয়ক পদার্থ কোনগুলো? জ্ঞান, ইচ্ছা, কৃতি, প্রীতি এবং দ্বেষ। মানে যে ধাতুগুলোই এই পদার্থগুলোকে উপস্থাপিত করবে, যে কোনো ধাতু যখন এই পদার্থকে উপস্থাপিত করবে তখনই কিন্তু তার উত্তর কর্তৃবাচ্যে, অবভিয়াসলি তার উত্তরে যে টিপ প্রত্যয় থাকবে বা আখ্যাত প্রত্যয় থাকবে তার অর্থ কি হয়ে যাবে? তার অর্থ কিন্তু আশ্রয়ত্ব। আশ্রয়ত্ব, তার অর্থ আশ্রয়ত্ব ধরতে হবে। ঠিক আছে, স্যার যেমন স্যার এই জায়গায় আর বলুন। আবার বলছি, যে ধাতু, ধরুন এই যে জ্ঞা ধাতু, জ্ঞা ধাতু সে কোন পদার্থকে উপস্থাপিত করেছে? জ্ঞা ধাতু কোন পদার্থকে উপস্থাপিত করে? জ্ঞা ধাতুর অর্থ কি? জ্ঞান। জ্ঞান। ঠিক আছে, তাহলে দেখুন যে জ্ঞা ধাতু যে পদার্থটাকে অভিহিত করলো বা উপস্থাপিত করলো সেই পদার্থটা কেমন? সবিষয়ক কিনা? সবিষয়ক। হ্যাঁ, সবিষয়ক। কারণ জ্ঞান সবসময় কোনো না কোনো বিষয়কে অপেক্ষা করে, তাই সে সবিষয়ক পদার্থ। তাহলে এই যে পদার্থটা, এটা কেমন পদার্থ? সবিষয়ক পদার্থ। আর সেই পদার্থের অভিধান করেছে কে? এই ধাতুটা, জ্ঞা ধাতু। তাহলে এই ধাতুটা কেমন? অভিধায়ী। কোন পদার্থের অভিধায়ী? সবিষয়ক পদার্থের অভিধায়ী। তাই এটা কেমন ধাতু হলো? সবিষয়ক পদার্থাভিধায়ী ধাতু। বোঝা গেল কিনা? জ্ঞা ধাতুটা কেমন হলো? সবিষয়ক পদার্থাভিধায়ী ধাতু হয়েছে। এবার জানাতে জ্ঞা ধাতুর উত্তর কোন প্রত্যয় আছে? টিপ, মানে সেটা আখ্যাত প্রত্যয়। হচ্ছে সেই ধাতুর উত্তর বিহিত, কর্তৃবিহিত আখ্যাত, মানে কর্তৃবাচ্যে যে আখ্যাত প্রত্যয় বিহিত হয়েছে সেই রূপ ধাতুর উত্তর কর্তৃবাচ্যে যে আখ্যাত প্রত্যয় বিহিত হয়েছে তার লক্ষণা করতে হবে। কোথায় লক্ষণা করতে হবে? আশ্রয়ত্বে, মানে সেই টিপ প্রত্যয়ের অর্থ হবে আশ্রয়ত্বম। বোঝা গেল? এখানে জানাতিতে তি এর অর্থ হবে আশ্রয়ত্বম। ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ স্যার। তো এইরকম সবিষয়ক পদার্থাভিধায়ী ধাতু কোনগুলো? না যে ধাতুগুলোই জ্ঞান অথবা ইচ্ছা অথবা কৃতি অথবা দ্বেষ এদের কোনো একটাকে উপস্থাপিত করবে সেই ধাতুটাকেই আমরা বলবো সবিষয়ক পদার্থাভিধায়ী ধাতু। কারণ এই যে পদার্থগুলো এরা সব সবিষয়ক পদার্থ হয়েছে। যেমন ইচ্ছতি, এখানে যেমন জানাতি ছিল তেমন ইচ্ছতি, অথবা করোতি, করোতি সেখানেও কিন্তু কৃধাতুর অর্থ কৃতি, অতএব তি এর অর্থ কিন্তু হয়ে যাবে আশ্রয়ত্বম। তি এর অর্থ হয়ে যাবে আশ্রয়ত্বম। ঠিক আছে, বোঝা গেল কিনা সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইগুলো এবার আমাদের এক্সট্রা বলার ছিল কি, যে আমাদের জেনারেল সিদ্ধান্ত ছিল কর্তৃবাচ্যে আখ্যাত প্রত্যয়ের হয় অর্থ হয় কৃতি, কিন্তু কোন কোন জায়গাতে আখ্যাত প্রত্যয়ের লক্ষণা করতে হবে। যেমন রথ গচ্ছতি, সেখানে আশ্রয়ত্ব লক্ষণা করতে হবে। নশ্যতি, এইসব জায়গাতে প্রতিযোগিত্বে লক্ষণা করতে হবে। আর যেগুলো সবিষয়ক পদার্থাভিধায়ী ধাতু সেগুলোতে তো আশ্রয়ত্বে লক্ষণা করতে হবে। ঠিক আছে, আচ্ছা এই যে সবিষয়ক পদার্থাভিধায়ী ধাতু, এখানে আরেকটা কথা বলার আছে। কি বলার আছে দেখুন, সবিষয় আমরা এতক্ষণ পড়ছিলাম রামহ জানাতি। আমরা যদি বলি রামহ ঘটম জানাতি, ঘটম জানাতি, এইখানে একটু পার্থক্য হবে শব্দগুলো। কি পার্থক্য? দেখুন এটা কোন বাচ্চে আছে বাক্যটা? আমরা এখানকার যে পদগুলো সেটাকে ভাঙবো। একেবারে শব্দবোধের প্রথম কারণ কি? পদজ্ঞান, তাই তো? শব্দবোধের প্রথম কারণ পদজ্ঞান। তাহলে পদজ্ঞান হতে হবে রাম যুক্ত সু, তারপর ঘট যুক্ত কি হবে? হম। অম। আর জানাতি সমান জ্ঞা যুক্ত তি। দেখুন রাম থেকে রামের রাম পদার্থের উপস্থিতি হয়, সু থেকে একত্ব, ঘট থেকে ঘট, অম থেকে এখানে কোন পদার্থের উপস্থিতি হয়? অম পদ থেকে কোন পদার্থের উপস্থিতি হয়? কর্মত্ব। কর্মত্ব। দ্বিতীয়া বিভক্তি অর্থ যেহেতু কর্ম,
কর্ম মানে কর্মণি তৃতীয়া বলা রয়েছে, ভাবক প্রধান নির্দেশ মানে কর্মত্বম। কর্মত্বম মানে কর্মত্ব মানে কি? ফল, তাই তো? কর্মত্ব মানে ফল। এখন এটার আমরা কর্মত্ব অর্থ করি। জ্ঞান ধাতুর অর্থ জ্ঞান। জ্ঞান, ব্যাপার। তীয়ের অর্থ কৃতি। কৃতি, কিন্তু আমরা এখন আর কৃতিকে আমরা জানি কৃতি, আশ্রয়ত্ব। কিন্তু এখন কৃতিকে আমরা তো ভেঙে ছেড়ে দিচ্ছি আশ্রয়। তো আমরা অলরেডি যেহেতু জেনে গেছি, তাই এখন ডিরেক্টলি লিখে দিচ্ছি আশ্রয়ত্ব। এটা কিসের দ্বারা উপস্থিত হয়েছে? এটা এই আশ্রয়ত্ব অর্থটা লক্ষণার দ্বারা। লক্ষণার দ্বারা উপস্থিত হয়েছে। ঠিক, লক্ষণার দ্বারা উপস্থিত হয়েছে। এবার বাকি তো ঠিক আছে, একত্ব রামেতে যাবে আশ্রয়ত্ব সম্বন্ধে। তারপর ঘট কর্মত্বতে যাবে কোন সম্বন্ধে? নিষ্ঠত্ব। নিষ্ঠত্ব সম্বন্ধে, কারণ কর্মত্ব ঘটের মধ্যে আছে। এই কর্মত্বের অন্বয় কোথায় হবে? আচ্ছা, জ্ঞানে। এটা পরে আসছি। জ্ঞান থেকে সেটাতে পরে আসছি। জ্ঞান থেকে আমরা আশ্রয়ত্বের অন্বয় করে নিয়ে আগে নিরূপিতত্ব সম্বন্ধ হবে। ঠিক আছে, এবার পরস্পর অন্বয় করব। তো এই কর্মত্ব থেকে আমরা কোথায় অন্বয় করব? জ্ঞানে। কেন কেন কর্মত্বের অন্বয় জ্ঞানে করব? আমরা বলেছিলাম, এই কথাটা বলা হয়েছিল। কারণ এটা হচ্ছে কারক, তো কারক সবসময় ক্রিয়াতে অন্বিত যেহেতু হয়। কারক বিভক্তি, ঠিক, এটা যেহেতু কারক ও বিভক্তি, কারকের অর্থ হচ্ছে ক্রিয়ান্বয়ী, তাই একে ক্রিয়াতেই অন্বয় করতে হয়। তো এই বিভক্তির অন্বয় হবে ক্রিয়াতে, তো কর্মত্বের অন্বয় হলো ক্রিয়াতে। কর্মত্বের জ্ঞান হলো ব্যাপার, আর কর্মত্ব হলো ফল। কর্মত্ব সমান কি? ফল। জ্ঞান হলো ব্যাপার, ফল থেকে ব্যাপারের দিকে যখন যাই তখন সম্বন্ধ কি হয়? জনকত্ব। জনকত্ব। কর্মত্বের জনক। কিন্তু একটা কথা ভাবুন, যে আমরা যখন রাম যখন ঘটকে জানে, ঘটের মধ্যে কিছু উৎপন্ন হয়। কর্মত্ব মানে ফল। যদি ঘটটাকে কর্ম বলি, তার মানে ঘটের মধ্যে একটা ফল উৎপন্ন হয়। যেমন উদানম পচতি, রামহ উদানম পচতি। রাম যখন ভাত রান্না করছে, তখন চালের মধ্যে বা ওই ভাতের মধ্যে একটা ফল উৎপন্ন হয়। কি ফল? বিক্লিপ্তি। একটা বিক্লিপ্তি নামক ফল উৎপন্ন হয়। কিন্তু ঘটকে যখন সে জানছে, ঘটের মধ্যে কিছু উৎপন্ন হয়। মীমাংসকরা বলে জ্ঞাততা উৎপন্ন হয়, এইসব আলাদা কথা, কিন্তু নৈয়ায়িকরা কিছু উৎপন্ন হয় এটা বলে না। ঠিক আছে, ঘটের মধ্যে আলাদা করে কোনো একটা ফল উৎপন্ন হয় সেটা কিন্তু বলে না। ঠিক আছে? তাই জন্য কর্মের অর্থ এখানে কর্মত্ব, এইটা কিন্তু বলা যাবে না। এখানে কর্মত্ব আমরা যদিও বলি, সেই কর্মত্বের অর্থ কিন্তু ফল হবে না। সেই কর্মত্ব মানে কি দাঁড়াবে? বিষয়ত্ব। কারণ জ্ঞানের বিষয় হয় ঘট, জ্ঞানের বিষয় হয় ঘট। তাই ঘটে যদি কিছু উৎপন্ন হয়, সেটাকে আমরা বলবো বিষয়ত্ব। তো এখানে কর্মত্ব ইজিক্যাল টু ফল না বলে, এটা সমান আমরা কি বলবো? বিষয়ত্ব। ঠিক আছে, বিষয়ত্ব, বা এখানে কর্মত্ব না বলে আমরা ডিরেক্টলি বিষয়ত্বই বলবো, বিষয়ত্ব। তাহলে সেই বিষয়ত্ব থাকলে কোনো আর অসুবিধা হবে না। তাহলে ঘটনিষ্ঠ বিষয়ত্ব, ঘটনিষ্ঠ বিষয়ত্ব। শুধু এইখানে সম্বন্ধটা আর জনকত্ব হবে না, কারণ বিষয়ত্বের জনক জ্ঞান হয় না, বিষয়ত্বের নিরূপক। কেন? কারণ আমরা জানি, আমরা যদি আমরা বলি যে ঘট হয়েছে বিষয়, ঘট হয়েছে বিষয় মানে ঘটের মধ্যে বিষয়ত্ব এসেছে। এখন ওই বিষয়ত্ব তো অনেকের দিক থেকে হয়, জ্ঞানের দিক থেকে হয়, ইচ্ছার দিক থেকে হয়, কৃতির দিক থেকে হয়, দ্বেষের দিক থেকে হয়। এখন ঘট কার বিষয় হয়েছে? জ্ঞানের না ইচ্ছার না কৃতির, কার? যখন আমরা বলবো জ্ঞান বা ঘটক জ্ঞান, তখন এটা নিয়ন্ত্রিত হয়ে গেল, এই বিষয়ত্বটা নিয়ন্ত্রিত হয়ে গেল কার দ্বারা? জ্ঞানের দ্বারা। তো জ্ঞান হয়ে গেল নিরূপক, বিষয়ত্ব হয়ে যাবে নিরূপিত। তো বিষয়ত্বের থেকে জ্ঞানের দিকে যখন আমরা যাব, তখন সম্বন্ধটা কি হবে? কি সম্বন্ধ হবে? বিষয়ত্ব থেকে জ্ঞানের দিকে গেলে নিরূপকত্ব। নিরূপকত্ব সম্বন্ধ হবে, নিরূপকত্ব সম্বন্ধ। ঠিক আছে, তো ঘটনিষ্ঠ যে বিষয়ত্ব, সেই বিষয়ত্বের নিরূপক হবে জ্ঞান, বিষয়ত্বের নিরূপক হবে জ্ঞান। ঠিক তাই তেমনি এইখানে ঘটনিষ্ঠ যে বিষয়ত্ব হলো, সেই বিষয়ত্বের জনক জ্ঞান না হয়ে এখানে আমরা সম্বন্ধটা কি লিখবো? সম্বন্ধের জায়গায় এখানে কি লিখবো? কি লিখবো সম্বন্ধের জায়গাতে? এক্ষুনি তো বলা হলো নিরূপকত্ব, নিরূপকত্ব।
ঠিক আছে, তাহলে ঘটনিষ্ঠ বিষয়ত্বের নিরূপক হলো যে জ্ঞান, সেই জ্ঞান নিরূপিত আশ্রয়ত্বের কি হবে, রাম কি হবে, আশ্রয় হবে, সম্বন্ধটা হবে আশ্রয়ত্বম। আশ্রয়ত্বম, তাহলে টোটাল শব্দবোধটা কি দাঁড়ালো, টোটাল শব্দবোধের আকারটা কেমন হবে? এখানে অনিন্দিতা দিয়ে আপনি বলুন তো, অনিন্দিতা নন্দী আপনি যিনি আছেন, এটা বলুন কি দাঁড়াবে? ঘটনিষ্ঠ বিষয়াত্ম বিষয়া আশ্রিত বিষয় নয়, বিষয়ত্ব, ওখানে বিষয়ত্ব লেখা আছে, বুঝে যাচ্ছে না? হ্যাঁ আচ্ছা বলছি স্যার, ঘটনিষ্ঠ বিষয়ত্ব বিষয়ত্ব দ্বারা নিরূপক যে জ্ঞান, হ্যাঁ জ্ঞান নিরূপিত আশ্রয়ত্বের আশ্রয় হয় রাম। হ্যাঁ, সংস্কৃততে বলুন এটা। আচ্ছা, ঘটনিষ্ঠ বিষয়ত্ব নিরূপক জ্ঞান নিরূপিত আশ্রয় 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 রাম। না, হলো না তো, আবার বলুন। দেখুন কি বলেছি আমরা, পদার্থগুলোকে অ্যাজ ইট ইজ রাখতে হবে, পদার্থগুলোকে অ্যাজ ইট ইজ রাখতে হবে, সম্বন্ধগুলো থেকে তুয়াগুলোকে তুলে দিতে হবে। তাহলে হ্যাঁ, ঘর থেকে শুরু করুন। ঘটনিষ্ঠ হ্যাঁ বিষয়ত্ব হ্যাঁ বিষয়ত্ব বিষয়, হ্যাঁ নিরূপক জ্ঞানম হ্যাঁ জ্ঞানম নিরূপিত আশ্রয়ত্তমে আশ্রয় রাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়েছে। ঘটনিষ্ঠ বিষয়ত্ব নিরূপক জ্ঞান নিরূপিত আশ্রয়ত্বাশ্রয় রাম। ঘটনিষ্ঠ বিষয়ত্ব নিরূপক জ্ঞান নিরূপিত আশ্রয়ত্বাশ্রয় রাম। পিউটি দিয়ে আপনি যিনি আছেন, আপনি একবার বলুন তো এটা কি হবে, শব্দবোধের আকারটা। পিউটি হাজরা, স্যার আমি এটা পারবো না। এক্ষুনি বলা হলো, জাস্ট এক্ষুনি আমরা পুরোটাই লিখলাম, কি আছে, কিছু তো কঠিনতা নেই, সবটাই লেখা আছে। আমরা কি বলেছি, শব্দবোধের আকারটা জাস্ট আমরা পুরোটা লিখবো কিভাবে, পদার্থগুলো যেগুলোকে আমরা গোল করেছি ওগুলো সব পদার্থ, পদার্থগুলোকে অ্যাজ ইট ইজ রেখে দেব আমরা, আর সম্বন্ধগুলো থেকে তুয়াগুলোকে তুলে দিয়ে পুরোটাকে লিখে দিলেই হয়ে যাবে, তাই না? আর পদার্থগুলোকে যখন লিখবো তখন প্রাতিপদিকের আকারে লিখবো। তো ঘট, প্রথম পদার্থ ছিল ঘট, বলুন আপনি, দেখুন প্রথম পদার্থ কি ছিল, ঘট, ঘটকে ঘট হিসেবেই রাখবো। ঘটনিষ্ঠ, নিষ্ঠ তোয়া ছিল, তোয়া থেকে আমরা, এই নিষ্ঠ তোয়া থেকে আমরা তোয়াটাকে তুলে দেব, তাহলে ঘটনিষ্ঠ। তারপরে তারপরের পদার্থ কি আছে, বিষয়ত্ব। বিষয়ত্ব, তাহলে বিষয়ত্ব থাকবে, তাহলে ঘটনিষ্ঠ বিষয়ত্ব, ঘটনিষ্ঠ বিষয়ত্ব। তারপরে সম্বন্ধ আছে, কি সম্বন্ধ আছে, নিরূপকত্ব। নিরূপকত্বের তোয়াটাকে তুলে দিলে কি দাঁড়াবে, কি থাকবে, নিরূপক। নিরূপক, তাহলে বিষয়ত্ব নিরূপক। আচ্ছা, তারপরের পদার্থ কি আছে, জ্ঞান। জ্ঞান, ব্যাস জ্ঞান অ্যাজ ইট ইজ থাকবে। জ্ঞানের পরে কি সম্বন্ধ আছে, নিরূপিতত্ব। নিরূপিতত্ব। আমরা কি রাখবো, নিরূপিত থেকে কি রাখবো, নিরূপিত। নিরূপিত, ব্যাস জ্ঞান ও নিরূপিত। তারপরে পদার্থ কি আছে, আশ্রয়ত্ব। অ্যাজ ইট ইজ থাকবে সেটা। তারপরে সম্বন্ধ, আশ্রয়ত্ব। সেখান থেকে কি কি নেব আমরা, আশ্রয়। আশ্রয়, দিয়ে শেষ পদার্থ হচ্ছে রাম, রাম। তাহলে এবার বলুন পুরোটা। হ্যাঁ স্যার, ঘটনিষ্ঠ বিষয়ত্ব নিরূপক জ্ঞান ও নিরূপিত আশ্রয় রাম। না, আশ্রয় নয়, আশ্রয়ত্ব আশ্রয়, এখানে তো একটা পদার্থ আছে, নিরূপিতত্বের পরে হ্যাঁ, একটা পদার্থ আছে, আশ্রয়ত্ব। আশ্রয়ত্ব আশ্রয় রাম। হ্যাঁ, বেশ, কারো কোনো কনফিউশন আছে আর এখানে এটাতে? দেখুন, এইখানে আমরা আলাদা একটা এক্সট্রা জিনিস পেলাম, কি যে অম পদের অর্থকে কি পেলাম, বিষয়ত্ব পেলাম। তাহলে সবিষয়ক, যেখানে যেখানে ধাতুগুলোর অর্থ সবিষয়ক পদার্থ, যেখানে যেখানে ধাতুর অর্থ সবিষয়ক পদার্থ, সেখানে দুটো জিনিসের পার্থক্য হয়ে যাবে। এক তো আখ্যাত প্রত্যয়ের অর্থকে আমরা লক্ষণার দ্বারা আশ্রয়ত্ব নিয়ে আসবো, 1 নম্বর। 2 নম্বর, সেখানে অম বিভক্তির অর্থ কিন্তু বিষয়ত্ব হবে, সেখানে অম বিভক্তির অর্থ বিষয়ত্ব হবে। 1 মিনিট, আমার ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে, আমি জাস্ট এটাকে চার্জ দিয়ে আসছি।
তাহলে এইখানে আমরা কি পেলাম যে সবিষয়ক পদার্থাভিধান যে ধাতু, সবিষয়ক পদার্থের অভিধান করে যে ধাতু, সেই রকম ধাতু দিয়ে বাক্য থাকলে তাহলে সেখানে আখ্যাত প্রত্যয়ের যে অর্থ দাঁড়াবে সেটা আমরা লক্ষণার দ্বারা অর্থ করব, আর অম পদের অর্থ কিন্তু হবে সেখানে বিষয়ত্ব, সেখানে কিন্তু কর্মত্ব হিসেবে আমরা ধরবো না, বা ফলাশ্রয় রূপে বা ফলবত্ত রূপে আমরা ধরবো না, ফল রূপে ধরবো না। ঠিক আছে, বেশ, এটা আমাদের এলো। তাহলে কর্তৃপক্ষ, বলুন। হ্যাঁ স্যার, বলছি এই করতে দিয়ে একটা কি একটা সমস্যা হবে বলেন, করতে দিয়ে একটা বুঝে দেবেন? হ্যাঁ, করতিতেও তো হবে। আপনার একটা কোনো বাক্য ছিল কি করতি, আগের দিন যেগুলো অভ্যাস করতে দিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, কুম্ভকার করতি। কুম্ভকারः কুম্ভকারः করোতি, কুম্ভকারः করোতি। এবার দেখুন, করোতি সমান কি? ক্রি প্লাস ক্রিযুক্ত কি হবে? ত্রিধাতুর অর্থ কি? ত্রিধাতুর অর্থ কি? ত্রিধাতুর অর্থ কৃতি। ত্রিধাতুর অর্থই কৃতি। তাহলে এই তি এর অর্থ আর আমরা কেন কৃতি করব, তাই না? কারণ কি, তি এর অর্থ যদি কৃতি করি আমরা, যদি কৃতি করি তাহলে এদের সম্বন্ধ কি হবে? আশ্রয়ত্ব সম্বন্ধ, এই অভেদ সম্বন্ধ হয়ে যাবে না? এদের সম্বন্ধটা তো অভেদ হয়ে যাবে, কৃতি অভিন্ন কৃতি। কিন্তু আমরা কি জানি, ধাতুর অর্থ ব্যাপার, আর আখ্যাতের অর্থ যদি কৃতি হয়, তাহলে সেই ব্যাপার আর কৃতির মধ্যে কোন সম্বন্ধে অন্বয় করতে হয়? অনুকূলত্ব সম্বন্ধে। কিন্তু কৃতির অনুকূল কৃতি তো আমরা এখানে লিখতে পারি না, আমরা অভেদ করতে হবে। সেই জন্য এই তি এর অর্থকে কৃতি না করে এখানে আমরা লক্ষণা করব। কি লক্ষণা করব? আশ্রয়, আশ্রয়ত্বে লক্ষণা। ঠিক আছে, বোঝা গেল কি? হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে অর্থ এখানে এই কৃতি থেকে আশ্রয়ত্বের দিকে আসবো, কোন সম্বন্ধ হবে? কৃতি থেকে যখন আশ্রয়ত্বে আসবো কোন সম্বন্ধ হবে? আমি দেখিয়েছি, অনেকগুলো দেখানো হয়েছে এই জিনিস। নিরূপিতত্ব সম্বন্ধ। ঠিক আছে, নিরূপিতত্ব, নিরূপিতত্ব। আর সেই আশ্রয়ত্ব থেকে কুম্ভকারে যাবো আমরা। কুম্ভকারটাকে ভাঙিয়ে নিয়ে আমি ধরে নিচ্ছি কুম্ভকার, এখানে যাব। কোন সম্বন্ধ হবে? আশ্রয়ত্ব সম্বন্ধ হবে। বেশ, আশ্রয়ত্ব। তাহলে কৃতি আশ্রয় বা কৃতি নিরূপিত আশ্রয়ত্ব আশ্রয় কুম্ভকার, এইরকম দাঁড়াবে। কৃতি নিরূপিত আশ্রয়ত্ব আশ্রয় কুম্ভকার, এরকম দাঁড়াবে। ঠিক আছে, বোঝা গেল কি? ঠিক আছে, ব্যাস। এইভাবে আমরা কর্তৃবাচ্যে অনেক বাক্য দেখলাম। কর্তৃবাচ্যে আখ্যাত প্রত্যয়ের শক্তিয়ার্থ কি হবে সেটাও দেখলাম। সেখানে কি কি সমস্যা আসতে পারে, কোথায় কোথায় আমরা দেখি। এবার আমরা কর্মবাচ্যে আসি। কোন একজনের না মাইক অন আছে। আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলুন। একটা আপনি দিয়েছিলেন ঘটহ অস্তি, অস্তি হলে কি করতে হবে? হ্যাঁ, দেখুন, অস্তি, সেখানে এরকম সমস্যা আছে। আগের দিন আমি যতগুলো বাক্য দিয়েছিলাম বেশিরভাগই সমস্যা আছে বলেই সেই বাক্যগুলোকে আমরা দিয়েছিলাম। ঠিক আছে, ঘটহ অস্তি। এবার দেখুন, অস্তিকে ভাঙলে আমরা কি পাবো? অস ধাতু, অস ধাতুর অর্থ কি? সত্তা। অস ধাতুর অর্থ যে সত্তা। তীর অর্থ আমরা কি জেনারেলি, তীর অর্থ কি? কৃতি। জেনারেলি তীর অর্থ কৃতি। আর এখানে ঘটকে ভাঙলে কি পাবো? ঘট যুক্ত সু। একসাথে আমরা অর্থ করে দিচ্ছি ঘট। ঠিক আছে, ঘট। এবার দেখুন, সত্তার থেকে কৃতির দিকে যাব, কি সম্বন্ধে অন্যায় হবে? ধাতু অর্থ ব্যাপারের সাথে কৃতির অন্যায় কোন সম্বন্ধে হয়? অনুকূলত্ব। অনুকূলত্ব। মানে কি, সত্তার জনক হলো কৃতি, সত্তার জনক হলো কৃতি। ঠিক। আর কৃতি থেকে আবার যখন ঘটে যাব তখন কোন সম্বন্ধে হবে? সেই আশ্রয়ত্ব, তাই তো? কৃতির আশ্রয় হলো ঘট। দুদিক থেকেই সমস্যা, উভয় তো সমস্যা। প্রথমত কৃতির আশ্রয় ঘট হতে পারে না, তাই তো? কারণ কৃতি কোথায় থাকে? আত্মাতে। আত্মাতে, চেতনে থাকে। ঠিক আছে, তো এই সমস্যা। এক নম্বর, কৃতি আশ্রয় হতে পারবে না এখানে। দ্বিতীয় কথা, যে সত্তার কথা আমরা বলছি সেই সত্তা অ্যাকচুয়ালি, সত্তার স্বরূপ কি, কোন ধরনের পদার্থ সে? দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায়, তার মধ্যে কোন পদার্থ? সামান্য।
সামান্য মানে সামান্য মানে কি? জাতি। জাতি কি? নিত্য কি অনিত্য? নিত্য। জাতি নিত্য কি অনিত্য? মানে জাতিকে আবার উৎপন্ন করা যায় না, আর যাকে উৎপন্ন করা যায় না তদনুকূল কৃতি কি হতে পারে? যে উৎপন্নই হয় না তার জনকই হয় না, তার জনক কখন হতে পারে? যে নিজে উৎপন্ন হয় তার জনক হতে পারে, কিন্তু যে কখনো উৎপন্নই হয় না তার আবার জনক কি হবে? তাই জন্য আর কিন্তু কৃতিরূপ অর্থ করলে আমাকে জনকত্ব বা অনুকূলত্ব সম্বন্ধে অন্বয় করতে হবে, তাই এখানে কৃতি অর্থ আমরা ধরবো না, কৃতি অর্থকে ধরবো না। তাহলে তীর অর্থ আমরা করবো আশ্রয়ত্ব। আশ্রয়ত্ব তাহলে তীর অর্থ যে আশ্রয়ত্ব করবো, তাহলে সত্তার থেকে আশ্রয়ত্বের দিকে আসবো, কি সম্বন্ধ হবে? কি সম্বন্ধ হবে? অনেকবার বলা হলো এটা, নিরূপিত। আর আশ্রয়ত্বের থেকে এই ঘটেতে আসবো আমরা কোন সম্বন্ধে? আশ্রয়ত্ব। এই যে সম্বন্ধটা নিরূপিতত্ব, প্রথমে যে চারটা আমরা দেখিয়েছি, সেই চারটা যদি ভালো করে বোঝা হয় তাহলে এটা করতে কোনো অসুবিধা নেই, একদম জলবৎ তরল হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, কেন এটা নিরূপিতত্ব সম্বন্ধে অন্যায় হচ্ছে, কেন আশ্রয়ত্ব সম্বন্ধে অন্যায় হচ্ছে, এটা আমরা দেখিয়েছি একবার। ঠিক আছে, পুরো ভেঙে ভেঙে। তো যাই হোক, তাহলে টোটাল শব্দবোধটা কি দাঁড়াবে? শর্মিষ্ঠা দেবনাথ, শর্মিষ্ঠা দিয়ে আপনি যিনি আছেন আপনি বলুন তো এটা শব্দবোধটা কি দাঁড়াবে টোটাল? শর্মিষ্ঠা দিয়ে আপনি বলুন। রেসপন্স করবেন তাড়াতাড়ি। দেবজিৎ দা তুমি বলো তো, দেবজিৎ দা বল এটা কি হবে? হ্যাঁ, সত্তা নিরূপিত আশ্রয়ত্ব আশ্রয় ঘটহ। হ্যাঁ, সত্তা নিরূপিত আশ্রয়ত্ব আশ্রয় ঘটহ, তার মানে সত্তা আশ্রয় ঘটহ, সহজ কথায় বললো। ঠিক আছে, ব্যাস হয়ে গেল, ঘটহ অস্তি, এটা হয়ে গেল। আচ্ছা, বুঝে গেল কি? আপনি যিনি বলে জিজ্ঞাসা করলেন ঘটহ অস্তিটা, বুঝে গেছে তো? বুঝে গেছে তো? এই হয়ে আমাদের কর্তৃবাচ্য গুলো মোটামুটি আমরা কমপ্লিট করে ফেললাম এখানে। আর এই এই এতটুকুই সমস্যা আসবে, এর বাইরে আর কিছু সমস্যা আসবে না আশা করা যায়। ঠিক আছে, তো কর্মবাচ্যে একটু আসি আমরা। কর্মবাচ্যে, কর্মবাচ্যেও তো বাক্য আছে, এখন সেইখানে কেমন ভাবে শব্দবোধ হবে, সেইখানে আখ্যাত প্রত্যয়ের অর্থ কি হবে? বাকি শব্দ সমান হবে, আখ্যাত প্রত্যয়ের অর্থটা কিন্তু চেঞ্জ হবে। কারণ আখ্যাত প্রত্যয়টা কেমন হচ্ছে তার দ্বারাই সেটা কর্তৃবাচ্য কি কর্মবাচ্য কি ভাববাচ্য সেটা আমরা বুঝতে পারি। তো কর্মবাচ্যের একটা উদাহরণ আমরা ধরি, যে উদাহরণকে নিয়ে আমরা সবসময় কাজ করছি সেটাই ধরি। আমরা কর্তৃবাচ্যের উদাহরণ প্রথম নিয়েছিলাম চৈত্রহ উদনম পচতি। কর্মবাচ্য করলে সেই বাক্যটাকে কি দাঁড়াবে? চৈত্রহ উদনম পচতি। এই বাক্যটার কর্মবাচ্যে কি রূপ হয়? চৈত্রেণ ওদনঃ পচ্যতে। পচ্যতে, এই বাক্যে, এই বাক্যটা শোনা মাত্রই আমাদের কি হবে? পদজ্ঞান হবে। তার মানে পদগুলোকে আমরা ভাঙবো, কি হবে? চৈত্র যুক্ত টা, তৃতীয়া আছে। ওদন যুক্ত সু, হ্যাঁ, আর পচ্যতে কি হবে? পচ যুক্ত তে কি হয়? প্রত্যয়টা প্রত্যয়গুলো প্রত্যয় এইভাবে হয়। তো ত প্রত্যয় কর্মবাচ্যে যেহেতু হয়েছে তাই মাঝখানে ইয়কটা আগম হয়েছে, সার্বধাতুক বলে এই লকারটা, এটা লট লকার সার্বধাতুক লকার। সার্বধাতুক লকারে কর্মবাচ্যে ওই ইয়কের আগম। ঠিক আছে, তো সেই জন্য আমরা ইয়কটাকে আর লিখছি না, ওটা কর্মবাচ্য, তাই বুঝে নিতে হবে। ঠিক আছে, তো এবার দেখুন, প্রত্যেকটা পদ তাদের পদার্থকে উপস্থাপিত করবে। চৈত্র কাকে উপস্থাপিত করবে? চৈত্র রূপ জীবাত্মাকে বা সেই ব্যক্তিকে উপস্থাপিত করবে। এখানে টা বিভক্তির অর্থ কি হবে বলুন আপনারা? টা বিভক্তির অর্থ কি হবে? টা মানে তৃতীয়া, তৃতীয়ার অর্থ কি দাঁড়াবে? কর্তৃত্ব। কারো মাথায় আসছে না? হ্যাঁ, কর্তৃত্ব, ঠিক। কারণ কি? এই বাক্যে কর্তা কে? চৈত্র, তাই না? এই বাক্যে কর্তা হলো চৈত্র। চৈত্রের তৃতীয়া হয়েছে কোন সূত্রে? কর্তৃকরণয় তৃতীয়া, কর্তায় তৃতীয়া হয়েছে, তাই না? কর্তাতে জেনারেলি তৃতীয়া বিভক্তিই হয়। কর্মে কোন বিভক্তি হয়? আমরা যখনই প্রশ্ন করি না যে কর্মে কোন বিভক্তি, করণে কোন বিভক্তি,
তখনই এটা অলরেডি বুঝেই নেওয়া হয় যে অনুক্ত করণে বা অনুক্ত কর্মে। তাই যখনই আমাদের কাছে, কিন্তু প্রশ্নটা যখনই আমাদের কাছে কেউ করে কর্তায় কোন বিভক্তি হয়, আমরা বলে ফেলি প্রথমা বিভক্তি, কিন্তু তা উত্তর নয়। কেউ যখন জিজ্ঞাসা করছেন কর্তায় কোন বিভক্তি, মানে যেমন ভাবে আমরা কর্ম প্রভৃতিতে ধরে নিই, তেমন এখানেও ধরে নিতে হবে যে অনুক্ত কর্তায় কোন বিভক্তি, অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তিই হয়। ঠিক আছে, তো এখানে তার মানে এই যে তৃতীয়া বিভক্তি হয়েছে তার অর্থ কি? কর্তা। কিন্তু নৈয়ায়িকরা তো কর্তা বলবে না, নৈয়ায়িকরা কি বলবে? কর্তৃত্ব। আর কর্তৃত্ব মানে কি? কর্তৃত্ব ইজ ইকুয়াল টু কি? আমরা আগে বের করেছি, কর্তৃত্ব মানে কৃতি। কর্তৃত্ব থেকে কৃতিই পাই আমরা। কর্তৃত্ব মানে কর্তৃত্ব ইজ ইকুয়াল টু কৃতি। ঠিক আছে, ব্যাস। উদন থেকে কি অর্থ পাবো? উদন পাবো, উদন। উদনটা এখানে কোন কারক? এই বাক্যে কোন কারক? কর্মকারক। কর্মকারক। তথাপি সেখানে প্রথমা হয়েছে কেন? কর্মবাচ্চক। কর্মবাচ্য স্যার ওই তো স্যার ত প্রত্যয় দ্বারা উক্ত হয়েছে স্যার। হ্যাঁ, ত প্রত্যয়ের দ্বারা কর্মবাচ্যে কর্ম প্রত্যয় কর্মাখ্যাতের দ্বারা কর্মকারক উক্ত হয়ে যায়। আর যে কারকই উক্ত হয়ে যায় চোখ বন্ধ করে সেখানে প্রাতিপদিকার্থে প্রথমা। ঠিক আছে, চোখ বন্ধ করে সেখানে প্রাতিপদিকার্থে প্রথমা, মানে সুয়ের কোনো অর্থ নেই নিজস্ব। সুয়ের অর্থ একত্ব অর্থ করতে পারি, যেহেতু সু একবচন বা একত্ব। ঠিক আছে, পচ ধাতুর অর্থ কি? পাকক ক্রিয়া। পাকক ক্রিয়া। হ্যাঁ, পাক আমরা লিখলাম। আচ্ছা, এখানে কর্ম, এইটা কর্ম বাচ্চে হয়েছে। দেখুন, কর্তৃ বাচ্চে যখন হয় তখন আখ্যাত প্রত্যয়ের অর্থ হয় কর্তৃত্বম। তাহলে যখন কর্ম বাচ্চে হবে তখন আখ্যাত প্রত্যয়ের অর্থ কি হবে? কর্মত্বম। কর্মত্বম। ঠিক আছে, কর্মত্ব। আর কর্মত্ব মানে কি? কর্মত্ব মানে ফল। শুধু আমরা আগে, হ্যাঁ, কর্মত্ব মানে ফল, বা কর্মত্ব শুধু আমরা লিখে রাখতে পারি বা ফলও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এইবার আপনারা বলুন, এই যে পদার্থগুলো পেলাম, কটা পদার্থ? 1 2 3 4 5 6, 6টা পদার্থ। এই 6টা পদার্থের মধ্যে শব্দবোধে প্রধান বিশেষ্য কে হবে? এই বাক্যে যখন শব্দবোধ করব, কে প্রধান বিশেষ্য হবে? ওদন, প্রথমান্ত। হ্যাঁ, উদনটা হবে। কেন? কারণ উদন পদার্থটাই তো প্রথমান্ত পদের দ্বারা উপস্থিত হয়েছে, তাই এ প্রধান বিশেষ্য হবে। মানে সবাই এসে কোথায় মিলবে? এইখানে, উদনে। সবাই কিন্তু এই উদনের দিকে আসবে। তো প্রথমত আমরা একত্বের অন্বয় উদনে করি। একত্বের অন্বয় উদনে করলে কি হবে? আশ্রয়ত্ব সম্বন্ধে অন্বয় হবে। প্রথমে প্রকৃতি এবং প্রত্যয়ের অর্থগুলোর অন্বয় করে নি। চৈত্র প্রকৃতি, সে কোথায় যাবে? প্রকৃতির অর্থের দিকে যাবে। কোন সম্বন্ধে অন্বয় হবে? দেখুন, চৈত্র হলো কর্তা আর টায়ের অর্থ হলো কৃতি। তাহলে চৈত্র থেকে কৃতির দিকে যখন আসবো তখন সম্বন্ধ কি হবে? আশ্রিতত্ব। পঙ্কজ তো বললো, বাকিদের সবাই কি বোঝা গেল কেন আশ্রিতত্ব হবে? প্রিয়াঙ্কা, কেন আশ্রিতত্ব সম্বন্ধ হবে? বোঝা যাচ্ছে না? হ্যাঁ, কৃতি কোথায় থাকে? কৃতিমান কে হয়? কর্তা। চৈত্র এখানে কর্তা, তার মানে তার মধ্যে থাকে কৃতি। কর্তার মধ্যে থাকে কৃতি, তাই কর্তা হলো আশ্রয়, কৃতি হলো আশ্রিত। তাই চৈত্র থেকে কৃতির দিকে যখন যাব তখন সম্বন্ধ হবে আশ্রিতত্বম। আশ্রিতত্বম বা নিষ্ঠত্বম। আশ্রিতত্বম বা নিষ্ঠত্বম হলো। পাক থেকে যখন কর্মত্বের দিকে যাব আমরা পাক থেকে কর্মত্বের দিকে যাব। আচ্ছা, কেন পাক থেকে কর্মত্বের দিকেই যাব? কর্মত্ব থেকে পাকের দিকে আসবো না কেন? কেউ বলতে পারবেন কেন পাক থেকে কর্মত্ব থেকে পাকের দিকে আসবো না? পাক থেকেই কর্মত্বের দিকে যাব কেন? হ্যাঁ, পাক ব্যাপার, কর্মত্ব ফল। তা তো নয়, সেইটা যুক্তি নয়। যুক্তিটা বলা হয়েছিল যে প্রকৃতি অর্থ এবং প্রত্যয়ের অর্থের মধ্যে কে প্রধান হয়? প্রত্যয় অর্থ প্রধান। প্রত্যয়ের অর্থ যে প্রধান তার দিকেই তো অপ্রধান যাবে। তার মানে প্রকৃতির অর্থ অপ্রধান, সেই অপ্রধানই তো প্রধানের দিকে যাবে। অপ্রধানই তো বিশেষ্য হয়। ঠিক আছে, নদী সাগরের কাছে যায়, সাগর নদীর কাছে আসে না। তো পাক সে কর্মত্বের দিকে যাবে। পাক যখন, পাক হলো ব্যাপার, কর্মত্ব হলো ফল। তাহলে পাক যখন ফলের দিকে যাবে, ব্যাপার যখন ফলের দিকে যাবে, তখন কোন সম্বন্ধে অন্বয় হয়? কোন সম্বন্ধে হবে এখানে? জন্যত্ব। জন্যত্বম। ঠিক, জন্যত্বম।
জন্যত্বম। পাকজন্যীয় যে ফল, এই পাকক ক্রিয়ার ফল কি? বিকৃতি, তাই তো? এখানে ফলের জায়গায় আমরা ফল না লিখে বিকৃতিও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কর্মত্বও লিখতে পারি, ফলও লিখতে পারি, অথবা বিকৃতি লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার এই যে এইখানে চৈত্র, এখানে যে কর্তৃত্ব আছে বা কৃতি আছে, এর অন্বয় আমরা কোথায় করব? এই কৃতির অন্বয় বা কর্তৃত্বের অন্বয় কোথায় করব? এর কার সাথে আকাঙ্ক্ষা রয়েছে? ক্রিয়ার সাথে। ভেবে দেখুন কার সাথে আকাঙ্ক্ষা রয়েছে। হ্যাঁ, এটা কোন বিভক্তি? এটা কারক বিভক্তি। এটা তো কারকে এই বিভক্তিটা হয়েছে। কোন কারকে এই বিভক্তিটা হয়েছে? কর্তৃকারকে। এইটা বিভক্তিটা কোন কারকে হয়েছে? কর্তৃকারকে। তার মানে এই যে বিভক্তিটা, সে কোথায় গিয়ে অন্বিত হবে? ক্রিয়াতে। তাহলে এই যাবে ক্রিয়াতে, পাকক ক্রিয়াতে। সম্বন্ধটা বলুন কি হবে? সম্বন্ধ কৃতি পাকের দিকে যাচ্ছে, সম্বন্ধ কি হবে? পাক হলো ক্রিয়া, আর কৃতি মানে তো আপনারা জানেন কি জিনিস। সম্বন্ধ জন্যত্ব, ঠিক। কৃতি, দেখুন পাকের জনক হয় কৃতি, মানে তার পাক মানে ব্যাপার, ব্যাপারের জনক হয় কৃতি। তার মানে কৃতির দ্বারা জন্যীয় হবে পাক, তাই তো? কৃতির দ্বারা জন্যীয় হবে পাক, তাহলে জন্যত্বম। জন্যত্বম কৃতিজন্যীয় পাক। ঠিক আছে, কৃতিজন্যীয় পাক। সেই পাকজন্য যে কর্মত্ব বা ফল, সে কোথায় অন্বিত হবে? একদম প্রধান যে বিশেষ্য তাতে অন্বিত হবে। যাই, প্রধান বিশেষ্যকে উদন। কি সম্বন্ধ হবে বলুন আপনারা, কি সম্বন্ধ হবে? আশ্রয়ত্ব। হ্যাঁ, দেখুন এখানে উদনের সুবিভক্তি হয়েছে ঠিকই, কেন না উক্ত হয়ে গেছে বলে, কিন্তু সেটা আসলে কি? আসলে কোন কারক? এই বাক্যে উদনটা আসলে কোন কারক? কর্মকারক। কর্মকারক। কর্মকারকের মধ্যে কোন ধর্ম থাকে? কর্মের মধ্যে কোন ধর্ম থাকে? কর্মত্ব। ঠিক, কর্মের মধ্যে কর্মত্ব থাকে। কর্মত্ব মানে ফল। তার মানে এই কর্মত্ব বা ফল কোথায় থাকে? কর্মে থাকে। উদনটা হলো কর্ম, তার মানে উদনটা হলো কি? এই ফলের কি? আশ্রয়। উদনটা হলো ফলের বা কর্মত্বের আশ্রয়। তার মানে সম্বন্ধ কি হবে? সম্বন্ধ কি হবে? আশ্রয়ত্ব। ঠিক, আশ্রয়ত্ব। এবার প্রিয়াঙ্কা, এটা শব্দবোধটা কি হবে? টোটাল শব্দবোধের আকারটা কি দাঁড়াবে? আচ্ছা, এই যে আশ্রিতত্ব আছে, সব জায়গায় আশ্রিতত্ব আশ্রিতত্ব বললে একটু খারাপ লাগে শুনতে, তো এখানে নিষ্ঠত্বও লিখতে পারি, নিষ্ঠত্ব। তাহলে এইখানে এবার টোটাল শব্দবোধের আকারটা কি দাঁড়াবে বলো? কর্তৃত্ব, আশ্রিত, চৈত্র। কর্তৃত্ব আগে আছে না? আগে কর্তৃত্ব হবে না আগে চৈত্র হবে? চৈত্র থেকে কর্তৃত্বের দিকে গেছি আমরা। চৈত্র, আশ্রিত, কর্তৃত্ব, জন্যত্ব, পাক ও জন্যত্ব হবে নাকি? জন্যীয় পাক, পাক ও জন্যীয় কর্মত্ব, আশ্রয় উদন। উদনম, ঠিক। উদন ক্লিবলিঙ্গ, কর্মত্ব আশ্রয় উদনম বা উদন, যা কিছু লেখা যেতে পারে। উদন না, উদন পুংলিঙ্গ শব্দ, উদনা। ঠিক, তাহলে কি হলো? চৈত্র নিষ্ঠা। আরেকজন কেউ বলুন, রিয়া দিয়ে আপনি যিনি আছেন, আপনি বলুন তো কি হবে শব্দবোধের আকারটা? একবার বলা হয়ে গেছে, তাও আপনি বলুন। চৈত্র আশ্রিত প্রীতি। চৈত্রযুক্ত আশ্রিত কি হবে? চৈত্রযুক্ত আশ্রিত কি হবে যোগ করলে? চৈত্রাশ্রিত, ঠিক। প্রীতির জন্য পাকজন্য কর্মাশ্রয় উদন। আশ্রয় হবে, কর্মাশ্রয় হবে, ভেবে বলুন। কর্মত্বাশ্রয় উদন। হ্যাঁ, কর্মত্ব আশ্রয় উদন, বা কর্মত্বের জায়গায় আমরা বিকৃতি লিখতে পারি, বিকৃতি আশ্রয় উদন। চৈত্র নিষ্ঠ কৃতিজন্য পাকজন্য কর্মত্ব আশ্রয় বা বিকৃতি আশ্রয় উদনম। এইরকম কিন্তু হবে, কর্মবাচ্যে কিন্তু এইরকম শব্দবোধ হবে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা কি হলো?
একটি জায়গায় পার্থক্য, শুধুমাত্র একটি জায়গাতে। কি না, এখানে যে কর্মাখ্যাত, কর্মবাচ্যে যে আখ্যাত প্রত্যয় থাকে, কর্মাখ্যাত বলবো আমরা, সেই আখ্যাত প্রত্যয়ের অর্থ হবে কি কর্মত্বম। কর্তৃবাচ্যে আখ্যাত প্রত্যয়ের অর্থ হয় কর্তৃত্বম বা কৃতি। কর্মবাচ্যে আখ্যাত প্রত্যয়ের অর্থ হবে কর্মত্বম বা ফল। ব্যাস। কারো কোনো কনফিউশন আছে এখানে? কারো কোনো রকম কনফিউশন আছে? নেই তো? ঠিক আছে। এরপরে ভাববাচ্যে আসি, আর একটা উদাহরণ দেখে ছেড়ে দেবো। ভাববাচ্য, ঠিক আছে। ভাববাচ্যের একটা উদাহরণ বলুন। ভাববাচ্য মানে কি, যেখানে কর্ম থাকে না। যেমন রামেণ হস্যতে, রামেণ হস্যতে, তাই তো। ভাববাচ্যে কর্তাতে কোন বিভক্তি হয়? তৃতীয়া। তৃতীয়া বিভক্তি, ঠিক, তৃতীয়া বিভক্তি। তো এই বাক্যটা শোনার পরে আমাদের কি হবে? পদজ্ঞান হবে। পদজ্ঞান হলো কি, রাম যুক্ত তা, আর হস্যতে হস যুক্ত ত। রাম, রাম পদের অর্থ রাম, তায়ের অর্থ কি হবে এখানে? তৃতীয়া কর্তায় হয়েছে, তাই কর্তৃত্ব বা কৃতি। আমি ডিরেক্ট কৃতি লিখে দিচ্ছি, ঠিক আছে, কৃতি, কর্তৃত্ব বা কৃতি। হস ধাতুর অর্থ হসনক ক্রিয়া বা হসনক ব্যাপার। এবার দেখুন তয়ের অর্থ কি হবে। ত এখানে কোন বাচ্চে হয়েছে? আখ্যাত প্রত্যয়টা কোন বাচ্চে হয়েছে? ভাববাচ্য। ভাববাচ্য মানে কি, ভাবটাই যেখানে বাচ্য, ভাবটাই যেখানে বাচ্য। ভাব মানে কি, ভাব কার অর্থ? ভাব তো ধাতুরই অর্থ, মানে ধাতুর দ্বারা অলরেডি আমরা এই অর্থটা পেয়ে গেছি। এই প্রত্যয়ের যে অর্থ ভাব, সেটা অলরেডি আমরা পেয়ে গেছি, তাই প্রত্যয়ের কোনো অর্থ নেই। ভাববাচ্যে আখ্যাত প্রত্যয়ের কোনো অর্থ নেই, বা ওই ধাতুর অর্থটাই তার অর্থ, তাই আমরা আলাদা করে অর্থ না লিখে এটা ডিরেক্টলি এইখানে নিয়ে আসবো। তাহলে ভাববাচ্যে আখ্যাত প্রত্যয়ের কোনো অর্থ নেই। তাহলে প্রত্যয়টা কেন দেওয়া রয়েছে? পদ সাধুত্বের জন্য। যদি ওটা প্রত্যয় না দেওয়া হয় তাহলে হস্যাতে এরকম পদ হবে না। আর আমরা জানি যে পদ না হলে তাকে কিন্তু শাস্ত্রে প্রয়োগ করা যায় না, বা বাক্যেও প্রয়োগ করা যায় না। না পদম প্রয়োজিত, এরকম নিয়ম আছে। তো তাই জন্য এখানে আখ্যাত প্রত্যয়ের কোনো অর্থ হলো না, হলো হসনম, ডিরেক্টলি হসনম, ঠিক আছে। ব্যাস। এবার দেখুন, এখন এই ভাববাচ্যে আমরা এই উদাহরণ অলরেডি একবার দেখে ফেলেছিলাম। যে কোথায় দেখেছিলাম? যে যেখানে প্রথমান্ত পদ থাকে না সেখানে কে বিশেষ্য হবে, সেই একটা প্রসঙ্গ এসেছিল। তার মধ্যে ভাববাচ্যের বাক্য এসেছিল। এই ভাববাচ্যে বিশেষ্য কে হবে? এই যে ভাব, ধাতু অর্থ যে ভাব, সেই প্রধান বিশেষ্য হবে। সেখানেই বাকি সবাইকে অন্বিত হবে। বাকি সবাই আর কে আছে? রাম থেকে কৃতির দিকে আমরা যাব, কোন সম্বন্ধ হবে? রাম থেকে কৃতির দিকে যখন যাব, কি সম্বন্ধ হবে? নিষ্ঠত্ব বা আশ্রিতত্ব। আর কৃতি থেকে হসনের দিকে যাব, কোন সম্বন্ধ হবে? হসন হলো ব্যাপার বা ক্রিয়া, কৃতি তো আমরা জানি আত্মগুণ বিশেষ জন্যত্বম। তাহলে রামনিষ্ঠ কৃতিজন্য হসনম, রামনিষ্ঠ কৃতিজন্য হসনম, এরকম শব্দবোধ দাঁড়াবে। পার্থক্য কি দাঁড়ালো? এখানে আখ্যাত প্রত্যয়ের কোনো অর্থ পেলাম না আমরা, আখ্যাত প্রত্যয়ের কোনো অর্থ নেই ভাববাচ্যে, বা ধাতু অর্থটাই আখ্যাত প্রত্যয়ের অর্থ, আর ওই ধাতু অর্থটাই কিন্তু প্রধান বিশেষ্য এখানে হয়ে যায়, যেহেতু এখানে প্রথমান্তের দ্বারা উপস্থাপিত কোনো পদার্থ নেই। ঠিক আছে, ব্যাস। তিনটে বাচ্চেরই কিন্তু আমরা উদাহরণ দেখলাম। ঠিক আছে, আপনারা নিজেরা অভ্যাস করবেন বাড়িতে। এরপরে আমরা পরের দিনে কি দেখবো, যে আমরা অলরেডি কিন্তু কিছু কিছু করে দ্বিতীয়া তৃতীয়া বিভক্তির অর্থ দেখেছি, যদিও সেগুলো কারক বিভক্তির অর্থ। দ্বিতীয়া তৃতীয়া তো কারক ছাড়া আরো অন্যান্য কিছুতেও হয়। তো সেইগুলো আমরা তো সব তো দেখার সময় হবে না, সম্ভব হবে না, অলরেডি 4টে ক্লাস হয়ে গেছে। তো ওই চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এই বিভক্তিগুলোর অর্থ কি হয় সেগুলো দেখে, আর তার অন্যয়টা আমরা পরের দিন পড়বো। ঠিক আছে, ব্যাস এইটা আমরা হবে, আমাদের প্রত্যেকটা বাচ্চ দেখা হয়ে গেল আজকে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে কি? প্রশ্ন নেই তো? রামেণ হচ্ছে ভাবদেবতা কি বললেন স্যার? রামনিষ্ঠ কৃতি জন্য ফলম, কৃতিজন্য কি হবে? ওখানে কি ছিল? হস ধাতুর অর্থ কি ছিল? হসনম। হসনম। ব্যাস সেটাই হবে, রামনিষ্ঠ কৃতিজন্য হসনম।
বা হসন ক্রিয়া বা হসন ব্যাপার, যা কিছু বলতে পারেন। কেবল হসনম বলতে পারেন, হসন ক্রিয়া বলতে পারেন, হসন ব্যাপার বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট দিন প্রশ্ন করবো আমি। আজকে যা পড়া হয়েছে তার থেকে প্রশ্ন করব, তারপর পড়া শুরু করবো, তাই পড়ে আসবেন। ঠিক আছে? স্যার হ্যাঁ, বলছিলাম এই নিয়মগুলো একসাথে কোথাও পাওয়া যেতে পারে? এই নিয়মগুলো অ্যাকচুয়ালি এগুলো ব্যুৎপত্তিবাদ থেকে এক্সট্রাক্ট করে করে নেওয়া। ব্যুৎপত্তিবাদ দুটো খণ্ডের অনেকটা বড় বই, সেখান থেকে তুলে তুলে নিয়ে এসে এগুলো বলা। ঠিক আছে? একসাথে পাওয়া মুশকিল নিয়ম। স্যার ওই কুম্ভকারক করতিটার একটু যে শব্দ যদি কোনো বলবেন? যদি এরকম কোনো বই আপনারা পান শব্দবোধক প্রক্রিয়া বলে, সেখানে নিশ্চয়ই পাওয়া যাবে এই নিয়মগুলো। আর এইগুলো বেশিরভাগ নিয়ম কিন্তু আমাদের এই ভাষা পরিচয়ে যে শব্দখণ্ড পাঠ্য আছে না, সেই শব্দখণ্ড পড়তে গেলে কিন্তু এই অনেক নিয়ম ওখান থেকে পাওয়া যায়। ঠিক আছে, শব্দখণ্ড পড়তে গেলে ওখান থেকে কিন্তু অনেক নিয়ম পাওয়া যায়। আচ্ছা, আর পরের দিন বললাম যে এই বাকি বিভক্তিগুলোর অর্থ বলবো, আরো রয়ে যাচ্ছে সমাস। ওটা একটা মেন জায়গা, যে সমাসের অর্থ কেমন ভাবে আসে, সেটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটাও বলতে হবে। তাই বিভক্তির সব উপপদ বিভক্তিগুলোকে দিয়ে আমরা হয়তো টাইম হবে না করা। যাক, হ্যাঁ, আরেকটা কে প্রশ্ন কিছু একটা বলছিলেন। হ্যাঁ স্যার, বলছি ওই কুম্ভকারক করতি ওটার শব্দগত স্যার কি হবে স্যার একটু বলুন। কুম্ভকারঃ করোতি, তাহলে এখন এখানে মুখ্য বিশেষ্য কে হবে? কুম্ভকারঃ করোতিতে শব্দবোধে মুখ্য বিশেষ্য কে হবে? স্যার কুম্ভকার। কুম্ভকার হবে, ওটাই তো প্রথমান্ত পদের দ্বারা উপস্থাপিত, তাই না? কারণ শেষে কুম্ভকার থাকবে। করতির শব্দবোধ আমরা কি করেছি? তৃতীয় আশ্রয়, তাই তো। করতি সমান করতিতে কৃ ধাতু আছে, তার অর্থ কৃতি, আর আখ্যাত প্রত্যয়ের অর্থ হচ্ছে কি? আশ্রয়ত্ব। তাহলে কৃতি নিরূপিত আশ্রয়ত্বের আশ্রয় হবে কুম্ভকার। শব্দবোধ দাঁড়াবে কৃতি নিরূপিত আশ্রয়ত্ব আশ্রয় কুম্ভকার, কৃতি নিরূপিত আশ্রয়ত্ব আশ্রয় কুম্ভকার। হলো কি? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, স্যার ঠিক আছে। হ্যাঁ বলুন। বলছি রামেণ হাস্যতে ইত্যাদি যে ভাববাচ্য স্থলগুলো রয়েছে যেখানে প্রথমান্ত পদ অনুপস্থিত, হ্যাঁ, সেখানে ভাব প্রধান যে হাসানম সেই জায়গাগুলোই মুখ্য বিশেষ্য হবে কি? এটাই মুখ্য বিশেষ্য হবে, ঠিক। আমরা এটা কিন্তু অলরেডি একবার বলেছি। কখন বলেছি? একটা জায়গায় আমরা যখন আমরা সিদ্ধান্ত করেছিলাম যে নৈয়ায়িকদের মতে প্রথমান্ত পদের দ্বারা উপস্থাপ্য যে পদার্থ, সেটাই মুখ্য বিশেষ্য হয়, এই সিদ্ধান্ত করেছিলাম। তারপরে দেখেছিলাম যে অনেক বাক্যে তো প্রথমান্ত পদার্থই থাকে না, প্রথমান্ত পদই থাকে না, সেখানে কে বিশেষ্য হবে সেটা বলতে গিয়ে কয়েকটা উদাহরণ আমরা দেখিয়েছিলাম। তার মধ্যে ভাববাচ্যের উদাহরণ আমরা দেখিয়েছিলাম, যে ভাববাচ্যে তো প্রথমান্ত পদার্থ থাকে না, তাই না? তাহলে সেখানে কে মুখ্য বিশেষ্য হবে? না, ধাতু অর্থটা। ধাতু অর্থ যে ব্যাপার বা ভাব, সেটাই মুখ্য বিশেষ্য হবে। বুঝা গেল? হ্যাঁ স্যার, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত থাক।